ওকে, বেসিক কিউইং নেটওয়ার্ক। কিউইং নেটওয়ার্ক জিনিসটা কিউইং থিওরিতে যেমন পড়ছিলাম সেম জিনিসটাই, কিন্তু এখানে জাস্ট একটা সিস্টেম না, মাল্টিপল সিস্টেম আছে যারা সিরিয়ালি কানেক্টেড, যে একটা সিস্টেম হয়ে যে আউটপুটটা আসবে ও পরের সিস্টেমের ইনপুট হিসেবে যাবে, এমন করে কানেক্টেড। এর আগে তো শুধু আমরা কিউইং থিওরিটি যেটা পড়ছিলাম যে আম, একটা সার্ভারে ঢুকছে, সার্ভার কাজ করছে, ও বের হয়ে গেছে, কাজ শেষ। কিন্তু এখানে এমন না, ও বের হয়ে অন্য আরেকটা সার্ভারে যাবে, এরপর ওখান থেকে ফার্দার কাজ করবে। অন্য একটা সার্ভার বলতে অন্য একটা সিস্টেমে যাবে। একটা মিম অ্যাড করছে, যাই হোক। এখন এখানে ওই সেম জিনিসটাই আবার এক্সপ্লেন করছে। এখন এটাকে বলা হয় একটা টান্ডেম নেটওয়ার্ক, যেখানে আমার এই কয়েকটা প্রপার্টি ফলো করে, যে প্রপার্টিগুলো একটু পরে লেখা, এখানে তেমন কিছু বলে নাই। কাস্টমার সার্ভিস ইজ নট কমপ্লিট আনটিল কাস্টমার হ্যাজ বিন সার্ভড মোর দেন ওয়ান সার্ভার। হ্যাঁ, ওই তো জাস্ট থিওরি। একটা এক্সাম্পল দিছে যে হ্যাঁ, এখান থেকে স্টেজ ওয়ান, আউটপুট অফ স্টেজ ওয়ান আমার ইনপুট অফ স্টেজ টু, এমন করে করে চলতে থাকতে পারে। এটা স্টেজ দিছে। এখন এই টান্ডেম নেটওয়ার্ক, টান্ডেম কিউ জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, যদি আমার যে ইয়া যে কিউইং সিস্টেমটা, ওইটাতে আমার ইন্টার অ্যারাইভাল টাইমগুলো এক্সপোনেনশিয়াল, সার্ভিস টাইমগুলোও এক্সপোনেনশিয়াল, বাট দ্যাট প্রসেস, সহজ কথায় ইন্টার অ্যারাইভাল টাইম এক্সপোনেনশিয়াল। এখন অ্যারাইভাল হচ্ছে, তো ধরো এরকম একটা এক্সাম্পলের ক্ষেত্রে অ্যারাইভাল হচ্ছে একদিক দিয়ে, তো এখান দিয়ে অ্যারাইভাল হচ্ছে, এই অ্যারাইভাল টাইমটা এক্সপোনেনশিয়াল। আর আমার এই প্রত্যেকটা যে সার্ভারগুলো আছে, প্রত্যেকটা সার্ভারের সার্ভিসিং টাইমটাও এক্সপোনেনশিয়াল। আর তার সাথে আমার কিউ এর ওয়েটিং ক্যাপাসিটিগুলো ইনফিনিট, যে ইনফিনিট ওয়েট করতে পারবে লাইনের মধ্যে। তাহলে কি হবে? তাহলে আমার এখানের প্রথম স্টেজের যে আউটপুটটা, যেটা আমার সেকেন্ড স্টেজের ইনপুট হিসেবে ঢুকতেছে, ওইটাও এক্সপোনেনশিয়াল হবে। তার মানে যদি আমার অরিজিনাল ইনপুট রেটটা এক্সপোনেনশিয়াল হয় আর সবগুলা কিউ এর সার্ভিস টাইমটা এক্সপোনেনশিয়াল হয়, তাহলে আমার প্রত্যেকটা সেপারেট যে স্টেজগুলো, প্রত্যেকটা সেপারেট স্টেশনগুলো, প্রত্যেকটা সেপারেট সিস্টেমগুলো, ওরা আলাদা আলাদাভাবে এক একটা কিউইং নেটওয়ার্কের মতো বিহেভ করবে, বার্থডের প্রসেসের মতো বিহেভ করবে। ওদের আলাদা আলাদা ইন্টার অ্যারাইভাল টাইম এক্সপোনেনশিয়াল আর সার্ভিস টাইমও এক্সপোনেনশিয়াল হবে। তো যদি এরকমভাবে বিহেভ করে, যারা কিউগুলো আমার ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম হিসেবে বিহেভ করতেছে, সেটাকে টান্ডেম নেটওয়ার্ক বলা হয়। এখানে একটা টু স্টেজ টান্ডেম নেটওয়ার্ক দিছে। এটা জিনিসটা হলো এটা, যে 0 0 দিয়ে মেন করতেছে আমার এখানে টু স্টেজ, দুইটা স্টেজ। প্রথম স্টেজেও কেউ নাই, সেকেন্ড স্টেজেও কেউ নাই। এখন বাইরের থেকে প্রসেস আসতেছে, ল্যামডা দিয়ে প্রকাশ করতেছে যে বাইরে থেকে আসতেছে। তো বাইরে থেকে একটা প্রসেস আসলো, বাইরে থেকে আসাতে এখন আমার প্রথম স্টেজে একটার প্রসেস আছে, সেকেন্ড স্টেজে কোনো প্রসেস নাই। বাইরে থেকে আরও একটা আসলো, প্রথম স্টেজে আমার দুইটা আছে, সেকেন্ড স্টেজে কেউ নাই। অ্যাগেইন সেকেন্ড স্টেজে ও যাবে প্রথম স্টেজের কাজ শেষ করার পর। তো প্রথম স্টেজের সার্ভিস টাইম μ1। তো μ1 যখন ও সার্ভিস দিল, ধরো আমার প্রথম স্টেজে একজন আছে, সেকেন্ড স্টেজে কেউ নাই, এই অবস্থায় যদি ওকে ও μ1 পরিমাণ টাইম অতিবাহিত হয়, তাহলে মানে μ1 তো রেট, তাহলে 1/μ1 পরিমাণ টাইম অতিবাহিত হয়, তাহলে প্রথম স্টেজে যে ছিল ওর সার্ভিসিং হয়ে যাবে, ও এখন সেকেন্ড স্টেজে যাবে। তাহলে 1 থেকে 0 1, আমার এখন প্রথম স্টেজ খালি, সেকেন্ড স্টেজে একজন আসছে। এখন এখন সেকেন্ড স্টেজের কাজ শেষ হতে μ2 1/μ2 টাইম লাগবে। তাহলে μ2 রেটে কাজ শেষ করে ও এখন বের হয়ে যাবে, তাহলে আমার কেউই থাকবে না। সিমিলারলি এখান থেকে ধরো এখানে আসলো, এখানে আসার পর আরও একটা প্রসেস আসলো তো বাইরে থেকে, তাহলে তখন তো আবারও আমার বাইরে থেকে আসলে তো ও স্টেজ ওয়ানে যাবে। তো স্টেজ ওয়ানে গেল, 1 1 আছে। এখন যদি একটা কাজ সেকেন্ড স্টেজের কাজটা শেষ হয়ে যায়, তাহলে 1 0-তে যা ব্যাক করবে, অ্যান্ড ফ্লোর তো বুঝছো, এটাই দেখাইছে। এখন এখানে একটা MM1 কিউ এর ক্ষেত্রে অ্যারাইভালগুলো পয়জন ডিস্ট্রিবিউশন ফলো করে, তার মানে র্যান্ডমলি, তার মানে এক্সপোনেনশিয়াল, আর সার্ভিস টাইমও এক্সপোনেনশিয়াল।
ওই ক্ষেত্রে আমার যে ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশনটা পাই জে এর মানে আমরা আগে পড়ে আসছি যে 1 - রো ইন্টু রো টু দি পাওয়ার জে। আমরা পাই জিরো এর মান বের করছিলাম 1 - রো, তাহলে পাই 1 পাই 2 থেকে মুখে পাই জে এর মান আমরা আগে দেখে আসছি যে 1 - রো ইন্টু রো টু দি পাওয়ার জে। এটা দিয়ে মিন করতেছে যে আমার সিস্টেমের মধ্যে যে পরিমাণ লোকজন যে পরিমাণ কাস্টমার থাকার প্রবাবিলিটি কত, স্টেডি স্টেট প্রবাবিলিটি কত। এখন যদি একটা ক্যাটা সেপারেট কিউওয়ালা, তার মানে ক্যাটা সেপারেট স্টেজওয়ালা একটা ট্যান্ডেম সিস্টেম হয় যেটার মধ্যে পয়জন অ্যারাইভাল আর এক্সপোনেনশিয়াল সার্ভিস টাইম আছে, তাহলে জ্যাকসনস থিওরেম বলতেছে যে আমার প্রবাবিলিটি যে প্রত্যেকটা, ধরো আমার প্রথম সিস্টেমে যে 1 পরিমাণ লোক আছে, সেকেন্ড সিস্টেমে যে 2 পরিমাণ লোক আছে, এমন করতে করতে আমার ক্যাটা সিস্টেম, তাহলে ক্যাপতম সিস্টেমে যে কে পরিমাণ লোক আছে, সেটা হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটা সিস্টেমের ইন্ডিভিজুয়াল ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশনগুলোর গুণফলের সমান। প্রত্যেকটা সিস্টেমে ধরো আমার তাহলে জে ওয়ান কী বলে, প্রথম সিস্টেমে জে ওয়ান থাকার চান্স কত, তাহলে 1 - রো 1 ইন্টু রো 1 টু দি পাওয়ার জে ওয়ান। সেকেন্ড সিস্টেমে জে টু থাকার চান্স কত, তাহলে 1 - রো 2 ইন্টু রো 2 টু দি পাওয়ার জে টু। প্রত্যেকটা সিস্টেমের আলাদা আলাদাভাবে জে ওয়ান জে টু এরকম পরিমাণে থাকার যে স্টেডি স্টেট ডিস্ট্রিবিউশন, ওদেরকে মাল্টিপ্লাই করলেই আমি আমার ওই ফুল সিস্টেমটার, একবারে ফুল সিস্টেমটার স্টেডি স্টেট ডিস্ট্রিবিউশন পাবো ওই ক্রাইটেরিয়ার জন্য যে আমার প্রথম সিস্টেমে মানে প্রথম স্টেশনে জে ওয়ান, সেকেন্ড স্টেশনে জে টু, এমন করে করে জে কে পর্যন্ত, কেটা স্টেশনে। কেন? কারণ আমরা আগেই বলে আসছি যে আমরা এখানে প্রত্যেকটা সিস্টেমগুলা মানে প্রত্যেকটা সাব সিস্টেমগুলা আলাদা আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্ট MM1, এখানে MM1 দিছে মানে MMSও হইতে পারে, সহজ কথায় প্রত্যেকটা আলাদা আলাদা কিউইং নেটওয়ার্ক, মানে কিউইং নেটওয়ার্ক না, মানে কিউইং সিস্টেম হিসেবে কাজ করে আলাদা আলাদাভাবে। তো প্রত্যেকটা যেহেতু আলাদা আলাদাভাবে কিউইং সিস্টেম হিসেবে কাজ করে, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমার ইন্ডিপেন্ডেন্ট হলে তো প্রবাবিলিটি মাল্টিপ্লাই হয়, এটা জানোই। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা যে মানগুলো পাবো ওগুলাকে মাল্টিপ্লাই করলে আমি ফাইনাল মানটা পেয়ে যাব। তো above formula is true when there are feedbacks among different queues. ফিডব্যাক থাকতে পারে, ফিডব্যাকের জিনিসটা একটু পরে দেখাচ্ছি। একটা এক্সাম্পল দিল যে আমার 1 আর 2 দুইটা সেপারেট কি বলে কিউইং সিস্টেম। তো প্রথমটাতে মনে করো আমার λ1 ইন্টারভ্যাল টাইম, সেকেন্ডটারে λ2 পরিমাণ। এখন দুইটা থেকে সার্ভিস পেয়ে ওরা 3 নাম্বারে ঢুকবে, তাহলে 3 নাম্বারের ইন্টারভ্যাল টাইম কত, λ1 প্লাস λ2 দুইটা যোগফল। আবার 3 নাম্বার থেকে ও বের হবে 4এও যেতে পারে 5এও যেতে পারে। তো যাওয়ার প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি পি দিয়ে প্রকাশ করছে, P34 মানে 3 থেকে বের হয়ে 4এ যাওয়ার প্রবাবিলিটি কত, 35 মানে 3 থেকে বের হয়ে 5এ যাওয়ার প্রবাবিলিটি কত। তো এটা হচ্ছে রাউটিং প্রবাবিলিটি। তাহলে আমার যদি আমি পাই J1 to J5 বের করতে চাই, J1 2 3 4 5 এর মান আছে আমার আলাদা আলাদা, যে আমি চাইতেছি যে প্রথম 1 নাম্বার এতজন থাকার চান্স কত, 2 নাম্বারে এতজন থাকার চান্স কত। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে 1 - রো i টু দি পাওয়ার ji ক্যালকুলেট করে সবগুলো গুণ দিয়ে দিলেই পেয়ে যাব। একটা এক্সাম্পল দিল, the last two works in a car manufacturing process are installing the engine and putting on tires. An average of 54 cars per hour arrive during these two tasks. 54টা গাড়ি আসে পার আওয়ার। One worker is available to install the engine and can service an average of 60 cars per hour. প্রথম সিস্টেমে একটা ওয়ার্কার আছে, তাহলে একটা সার্ভার, আর ক্যান সার্ভিস অ্যাভারেজ অফ 60 কার্স পার আওয়ার, তাহলে 60 কার পার আওয়ার। তো ওখান থেকে আমি 1 পেয়ে যাব। আফটার দ্য ইঞ্জিন ইজ ইনস্টল, ইঞ্জিন শেষ করে বের হয়ে গেছে। দ্য কার গোস ইনটু দ্য টায়ার স্টেশন, এখন আরেকটা সিস্টেমে ঢুকতেছে যেটা হচ্ছে টায়ার স্টেশন। ওয়েটস ফর টায়ার্স টু বি অ্যাটাচড, 3 ওয়ার্কার্স অ্যারাইভ, এখন আবার 3টা ওয়ার্কার আছে মানে 3টা সার্ভার সেপারেট। ইচ ওয়ার্কস অন 1 car at a time and can put tires on a car in an average of 3 minutes. Average 3 minutes, so mu এর মান। Both inter-arrival time and service time are exponential, দুইটা exponential. Determine the mean queue length of each workstation. Queue length LQ বের করতে বলছে, total expected time a car spends waiting for service W বের করতে বলছে, waiting for service তো WQ বের করতে বলছে। তো এখানে নতুন কোনো থিওরি আসলে লাগতেছে না,
ইয়েস, এটা একটা কিউইং নেটওয়ার্কের ম্যাথ, কিন্তু কিউইং নেটওয়ার্কের যে কনসেপ্টগুলো এখন পর্যন্ত বললাম ওগুলো আসলে এখানে লাগতেছে না, এখানে জাস্ট আগে যেগুলো পড়ছিলাম ওইগুলাই। কি বললাম, দুইটা জাস্ট এক কনসেপ্ট যেটা লাগতেছে, যেটা হচ্ছে আমার এই দুইটা স্টেজই দুইটা ইন্ডিপেন্ডেন্ট এমএমএস কিউ হিসেবে, কিউইং নেটওয়ার্ক হিসেবে, মানে কিউইং, হ্যাঁ, থিওরি কিউইং সার্ভিস হিসেবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে আমার MM1, এটা হচ্ছে MM3। তো এখন MM1 এর আউটপুটটা MM3-তে যাবে ডিরেক্টলি, এখানে তো বলেই দিছে। তো আমার এই λ1 আর λ2 আসলে এই ক্ষেত্রে সেম, দুইটাই সেম ল্যামডা। তো স্টেজ 1-এর জন্য আমি রো এর মান পাবো 54/60, 54 কার্স পার আওয়ার, ওখানে 60 কার্স পার আওয়ার। S1-এর মান 1, সার্ভার একটা। তো আর এখানে আমার তো ওই রো এর মান একের থেকে ছোট আছে, তার মানে ঠিক আছে, কখনো আমার ইনফিনিট ওয়েট সিচুয়েশন তৈরি হবে না। তো এখন আমার তাহলে এল কিউ তাহলে কি, আগে তো পড়ে আসছি MM1-এর জন্য রো স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস রো, তো মান বসাইলে 8.1 ডাব্লিউ কিউ এল কিউ বাই ল্যামডা, তো 0.15। আর স্টেজ 2 যেখানের মধ্যে আমার তিনটা সার্ভার আছে, তো তিনটা সার্ভারের জন্য রো এর মান হচ্ছে 54 ডিভাইড বাই 3 ইন্টু 20, তো 0.9। তো এখন আমার তাহলে পাই জিরো এর মান সূত্র থেকে পেয়ে যাবা, ওগুলোতে সূত্র কেমনে আছে, কি হয়েছে না হয়েছে ওগুলোতে পড়ানো হয়েছিলই। আর আমার প্রবাবিলিটি দ্যাট আমার সার্ভার বিজি, ওটা প্রবাবিলিটিও পেয়ে যাওয়া। দুইটা প্রবাবিলিটির মান যদি আমি এল কিউতে বসাই, মানে এল কিউতে ইয়ার মান, প্রবাবিলিটি বের করার জন্য আমার পাই জিরো এর মান লাগছে, আর এল কিউ বের করতে আমার প্রবাবিলিটি লাগছে। তো প্রবাবিলিটি ইন্টু রো মাইনাস ওয়ান, রো বাই ওয়ান মাইনাস রো, তো মান বসাইলে পেয়ে যাওয়া 7.4, ডাব্লিউ কিউ হচ্ছে আগেরটা। টোটাল এক্সপেক্টেড ওয়েটিং টাইম দুইটা যোগ করে দিলেই শেষ। তো এখানে বলছে ডিটারমাইন দ্য মিন কিউ লেংথ অ্যাট ইচ ওয়ার্ক স্টেশন, তো দুইটা আলাদা আলাদাভাবে বের করতে বলছে, আমাকে অ্যাভারেজ করা লাগেনি, তো সমস্যা না। আর টোটাল টাইম ওয়েটিং করলে দুইটা যোগফলই হবে। তো ট্রাফিক পার্টিশনিং হইতে পারে যে এতে যাওয়া প্রবাবিলিটি পি, বিতে যাওয়া প্রবাবিলিটি 1 মাইনাস পি। আবার ট্রাফিক মার্জিং হইতে পারে যে টিতে এ থেকে λ1 রেটে আর বি থেকে λ2 রেটে আসলে তাহলে টি থেকে বের হবে λ1 প্লাস λ2 রেট। আর সিম্পল ট্যান্ডেম নেটওয়ার্ক তো সিরিয়ালি হচ্ছেই। আর ওপেন কিউইং নেটওয়ার্কটাই এতক্ষণ যেগুলো পড়লাম ওইটা, যেখানে হচ্ছে বাইরে থেকে আসতেছে, কাজ শেষ করে বাইরে চলে যাচ্ছে। তো বেসিক্যালি সার্ভারটা মানে পুরো সিস্টেমটা ওপেন। তো এমন কোনো কিছু না যে বাইরে থেকেও আসতে পারতেছে না, ভিতরে যারা আছে ওরাও বাইরে যেতে পারতেছে না, ওরা জাস্ট কয়েকটা সার্ভারের মধ্যে ঘুরবে। ওইটা হচ্ছে ক্লোজড কিউইং নেটওয়ার্ক, ওটা আমরা একটু পর দেখব। ওপেন কিউ নেটওয়ার্কের ক্ষেত্রে বাইরে থেকে নিজের ইচ্ছা মতো আসবে, ভিতরের মধ্যে যা ইচ্ছা হবে ভিতর থেকে বাইরেও যাবে। তো এখানে একটা এক্সাম্পল দিছে যে বাইরে থেকে R1 রেটে আসতেছে, এখানে টোটাল রেট হচ্ছে λi, কিন্তু ল্যামডা আই নিজেই, কিন্তু এতক্ষণ আমরা আগে দেখছিলাম যে ল্যামডা আই হচ্ছে বাইরে থেকে যেটা আসতেছে ওইটা, কিন্তু তা নাও হইতে পারে এখানে। তাহলে ল্যামডা আই তাহলে এখানে কি, আমার এখানে এই আই থেকে কাজ শেষ করে আবারও আইয়ে ব্যাক করতে পারে, ওইটা প্রবাবিলিটি পি আই থেকে আইয়ে যাওয়ার চান্স। আবার যে সিস্টেম থেকে আইয়ে যেতে পারে পি জে আই। তাহলে এখন যদি আমার, তাহলে এখন আমার আইয়ে যাওয়ার মানে আইয়ের অ্যারাইভাল টাইম ইন্টার অ্যারাইভাল রেটটা কত, তাহলে বাইরে থেকে আসার রেট আছে R1 আর আই, তার সাথে যোগ হচ্ছে আমার এই দুইটা রেট আরও থাকতে পারে। তো সামেশন অফ প্রত্যেকটা যে আমার স্টেশনগুলো আছে ওইখানের আউটপুট থেকে আমার এখানে যাওয়ার প্রবাবিলিটি এর সাথে তার নিজস্ব যে রেট ওইটার গুণফল, তাইলে তো আমি মিন যে রেট ওটা পাবো। তাহলে এখন সিচুয়েশনটা কী হয়েছে, আমার ল্যামডা আই বের করার জন্য ল্যামডা আই ইকুয়াল হবে আর আই প্লাস পি আই ইন্টু ল্যামডা আই প্লাস পি জে আই ইন্টু ল্যামডা জে। অ্যান্ড সিমিলারলি আমার তাহলে ল্যামডা জে বের করতে গেলে ল্যামডা জে ইকুয়াল আর জে প্লাস পি আই জে ইন্টু ল্যামডা আই প্লাস পি জে ইন্টু ল্যামডা জে। তো all outside arrivals to each queuing station in the network must follow a Poisson process, এটা আগে বলা হয়েছে, মানে তখন যেগুলো বলছে ওগুলো এখানে আবার বলছে, ওগুলা নতুন করে বলার কিছু নাই। A Jackson network is a collection of connected MMS queues, এই তো প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট MMS queues, ওরা জাস্ট ওদের ইনপুট আউটপুটটা কানেক্টেড খালি, আর কিছু না।
জ্যাকসনস থিওরাম হ্যাঁ প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে অ্যানালাইজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আর আমি নেটওয়ার্ক ডিলে ক্যালকুলেট করতে প্রত্যেকটা আলাদা আলাদা ডিলেগুলোকে অ্যাড করতে পারবো, যেটা আমরা এর আগের ম্যাথেই দেখলাম। আর এখানে ওই ইনপুটের যে রেটটা, তো ওটা তো বললাম একটু আগে, আর আই প্লাস সামেশন অফ M1 থেকে K পর্যন্ত। M হচ্ছে প্রত্যেকটা আমার এমটা ধরো আমার সিস্টেম আছে, তাহলে প্রবাবিলিটি দ্যাট M থেকে আমি আই এ যাচ্ছি, তো আর M এর যে ইন্টারভ্যাল রেট, টোটাল ইনপুট। প্রপার্টি, তো প্রপার্টি হচ্ছে এই সেম মানটা, মানে ল্যামডার মান বের করার একটা নিয়ম আছে। ওটা হচ্ছে আমাকে যদি কে ক্রস কে প্রবাবিলিটি ম্যাট্রিক্স দিয়ে রাখে, প্রবাবিলিটি ম্যাট্রিক্সটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছে শুধুমাত্র মানে ম্যাট্রিক্সের 1 1 রিপ্রেজেন্ট করবে, তাহলে আমার 1 থেকে 1-এ যাওয়ার চান্স কত। ফার্স্ট রো সেকেন্ড কলাম রিপ্রেজেন্ট করবে, ফার্স্ট সার্ভার থেকে সেকেন্ড সার্ভারে যাওয়ার, মানে ফার্স্ট সার্ভার বলতে ফার্স্ট সিস্টেম থেকে সেকেন্ড সিস্টেমে যাওয়ার প্রবাবিলিটি কত, এটা। তো আমাকে ওই ম্যাট্রিক্সটা দিয়ে দিতে পারে, কে ক্রস কে আমার হচ্ছে কয়টা সিস্টেম, কেটা সিস্টেম। তাহলে যদি দেওয়া থাকে, তাহলে আমি আই মাইনাস পি, মানে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে যদি পি বাদ দিই, তাহলে যে ম্যাট্রিক্সে পাবো ওইটাকে যদি আমি ইনভার্স করি, ইনভার্স করে যদি আমি আমার প্রত্যেকটার জন্য যে এক্সটার্নাল অ্যারাইভাল আরআই ওদের যে ম্যাট্রিক্সটা ওইটা দিয়ে যদি গুণ দিই, তাহলে আমি যেটা পাবো ওইটাই হচ্ছে আমার ল্যামডার মান। আমি ডিরেক্টলি এখানের মধ্যে যেমনি আমি বলছিলাম সমীকরণ বের করেও সমাধান করা যায়, আরেকটা নিয়ম হচ্ছে এটা, দুইটা নিয়ম আমি সামনে দেখাচ্ছি, সমস্যা নাই। এখন এটা কিন্তু মার্কঅপ চেইন না। মার্কঅপ চেইনের মধ্যে কি হইতে হইতো, আমার যে ম্যাট্রিক্সটা, ম্যাট্রিক্সের রো বরাবর সবার যোগফল 1 হইতে হইতো। এটা কিন্তু মার্কঅপ চেইন না, কারণ মার্কঅপ চেইন কিছুটা একটা ক্লোজ সিস্টেম ছিল, ওখান থেকে কেউ বাইরে যেতে পারতো না, ওখান থেকে বাইরে থেকে কেউ ভিতরে আসতে পারতো না, এটা ক্লোজ সিস্টেম। কিন্তু এটা কিন্তু একটা ওপেন সিস্টেম, বাইরে থেকে আসতেছে, ভিতরেগুলো বাইরে যাচ্ছে, তাহলে প্রবাবিলিটি আমার এখানে 1 হবে না, 1 থেকে হওয়ার কমই হবে, স্বাভাবিক। কারণ একটা স্টেজ থেকে, মানে ধরো আমার ফাইনাল স্টেজে কোনো একটা সমস্যা হয়েছে, তাহলে ওকে আবার অন্য কোনো স্টেজে পাঠানো হচ্ছে, তো ওইটার একটা চান্স আছে। আবার কোনো সমস্যা হয় না, ওর কাজ পুরো শেষ, তাহলে ওই সিস্টেম থেকে বাইরে চলে যাবে, সমস্যা কি, চলে যেতেই পারে। তাহলে যদি চলে যায়, তাহলে তো ওই পোর্শনটুকু বাইরে গেছে, ওই পোর্শনটুকু তো আমার আর, মানে ওই পার্সেন্টেজটুকু তো আমার আর ওই পি ম্যাট্রিক্সের মধ্যে থাকবে না। এমন কোনো এন্ট্রি তো নাই যে এখান থেকে বাইরে চলে যাওয়ার চান্স কত, তাহলে ওই পার্সেন্টেজটুকু তো ওয়েস্ট হচ্ছে। তাহলে এই জন্য আমার এখানে এইটা ম্যান্ডেটরি না যে সবগুলো যোগফল 1 হইতে হবে। সবগুলো যোগফল 1 হইতে হবে কোন ক্ষেত্রে, যদি আমার ক্লোজ সিস্টেম হতো, তাহলে ক্লোজ কিউইং নেটওয়ার্কের ক্ষেত্রে, যেটা একটু পরে আসবো। ক্লোজ কিউইং নেটওয়ার্কের ক্ষেত্রে যদি আমার মানে রো বরাবর সবার 1 হওয়া লাগে, কারণ ওরা সিস্টেমের ভিতরেই আছে, ওরা সিস্টেম থেকে বাইরে হতে পারবে না। সিস্টেমের এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে জাম্প করতে পারবে, কিন্তু সিস্টেম থেকে ওরা বের হতে পারবে না। আর এই যে প্রত্যেকটা আলাদা আলাদা প্রবাবিলিটির গুণফল, এটা তো আমরা একটু আগে যা দেখছিলাম ওই জিনিসটাই আবার লিখছে, ভাষা চেঞ্জ করে লিখছে, যে আমার N1 থাকার, NM থাকার, ওই স্টেডি স্টেট প্রবাবিলিটি যেটা বলছিলাম ওই জিনিসটাই, আলাদা করে বলার কিছু নেই। এখন যদি আমি ল্যামডা এন হচ্ছে আমার টোটাল অ্যাভারেজ লোড অন নেটওয়ার্ক, টোটাল থ্রু আউটপুট, আমার সবগুলা যোগফল কি বলে বাইরে থেকে অ্যারাইভ করতেছে। ওপেন নেটওয়ার্কের ক্ষেত্রে তো আগে থেকে তো কেউ থাকে না, বাইরে থেকে কেউ আসছে বলেই তো ওই নেটওয়ার্কে কাজ শুরু হয়েছে। তাহলে বাইরে থেকে টোটাল কে আসছে সবগুলা যোগফল যদি করি 1 থেকে M পর্যন্ত, তাহলে আমি ল্যামডা এন পাবো, যেটা হচ্ছে আমার টোটাল থ্রু আউটপুট, টোটাল লোড, অ্যাভারেজ লোড অন দ্য নেটওয়ার্ক, টোটাল নেটওয়ার্কের মধ্যে আমার কত লোড আছে। তো যদি আমি ভিআইকে ডিনোট করি যে অ্যাভারেজ নাম্বার অফ ভিজিটস, অ্যাভারেজ নাম্বার অফ ভিজিটস দিয়ে বোঝাচ্ছে এটা একটা রিলেটিভিস্টিক কোয়ান্টিটি, যে এটা হচ্ছে আমার টোটাল যে লোডটা, ওটার রেসপেক্টে আমার একটা স্পেসিফিক স্টেশনে, স্পেসিফিক একটা নোডে কতটুকু ভিজিট হচ্ছে। এটা কোনো না, মানে এটা কোনো প্রবাবিলিটি না, অথবা কোনো কি বলে মানে এটার কোনো ওরকম ফিজিক্যাল মিনিং নাই। এটার জাস্ট মিনিংটা হচ্ছে যে আমার ওই স্টেশনটা কতটুকু বিজি,
ওখানে কত পরিমাণ বিজিও না, মানে কতটুকু ক্রাউডেড, কত পরিমাণ ভিজিট ওখানে হয়, কতটুকু পপুলার। যদি ভিআই এর মান বেশি হয় তার মানে ওই আইথ যে নোটটা পপুলার বেশি। কারণ ল্যামডা আই তো বুঝছই যে আর আই তার সাথে বাইরে থেকে মানে অন্যান্য নোট থেকে আবার আই এ আসার যে সবগুলা থ্রু আউটপুট ওদের যোগফল ডিভাইডেড বাই ল্যামডা এন হচ্ছে আমার ফুল সিস্টেমের ফুল নেটওয়ার্কটার লোড। তাহলে যদি এই মানটা ওয়ানের কাছাকাছি হয় অথবা বড় কিছু হয়, মানে তাহলে তো বুঝতেছই আমার টোটাল লোডের একটা বড় ফ্র্যাকশন দিন শেষে আমার এই আইথ নোড দিয়ে যাচ্ছে। যদি কম হয় তার মানে তো বুঝছো যে না আমার আইথ নোডে তুলনামূলক লোড কম, মানে এটা যে জাস্ট রিলেটিভলি আমি কম্পেয়ার করতে পারতেছি আমার প্রত্যেকটা স্টেশনের যে কোনটায় লোড বেশি কোনটায় লোড কম, রিলেটিভ কম্প্যারিশনের বেসিস। এই জিনিসটা কাজে দিবে একটু পরে যখন ক্লোজ নেটওয়ার্ক পড়বো, তখন ওখানে আবার এটার নোটেশন চেঞ্জ হয়ে যাবে, তো ঘাবড়ানোর কিছু নেই। আর এলএন অ্যাভারেজ নাম্বার অফ কাস্টমার্স ইন দ্য নেটওয়ার্ক, তো এটা তো কিছুই না, যে আমার ফুল নেটওয়ার্কের ক্ষেত্রে তো আমরা জানি যে এল এর মান কী ছিল, রো বাই 1 - রো। তাহলে সবগুলোর জন্য কী হবে, সবগুলোর জন্য সামেশন হবে। নেটওয়ার্কে আমি অ্যাভারেজ বের করতেছি, তাহলে প্রত্যেকটা স্টেশনের অ্যাভারেজের সামেশন করলেই তো পেয়ে যাবো, তাই না? আর অ্যাভারেজ ডিলেও সামেশন হবে সহজ কথায়, তাহলে এল বাই ল্যামডা। তো আবার আমি এখানে যদি ইয়াকে কি বলে ল্যামডা এন, যেহেতু এল এন বাই ল্যামডা এন, তাহলে আমি যদি সামেশন আকারে প্রকাশ করি তাহলে আমি ওই কি বলে এল এনকে আমি লিখতে পারি যে ইয়া কি ডাব্লিউ ইকুয়াল এল বাই ল্যামডা, তাহলে এল ইকুয়াল ডাব্লিউ বাই ডাব্লিউ ইন্টু ল্যামডা। তাহলে এল এনকে যদি আমি সামেশন অফ ডাব্লিউ আই ইন্টু ল্যামডা আকারে প্রকাশ করি, তাহলে ল্যামডা আই বাই ল্যামডা এন, যেটা হচ্ছে আমার ভিআই, তাহলে সামেশন অফ ভিআই ইন্টু ডাব্লিউ আই হয়ে যায়। এটাই এখানে একটা সিম্পলিফাইড দেখাইছে, মানে এটা সিম্পলিফাই কেমনে করা হয়েছে। এই দুইটা নেটওয়ার্ক পরস্পর ইকুইভ্যালেন্ট। এখন ইকুইভ্যালেন্ট কেমনে, এখানে কি দেখতেছি, প্রথম যে নেটওয়ার্কটা, এটা আসলে অন্য জায়গা থেকে দেখালে ভালো হবে, দাঁড়াও এটা একটু ভিজুয়ালাইজ করাই। ওকে, এখন যদি বলি ওকে ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমার দুইটা স্টেশন দেখতেছি, যে সিপিইউ আর আইও। তো আমার যা দেখতেছি প্রথম সিস্টেমটাতে, যে আমার বাইরে থেকে আসার যে রেট ল্যামডা রেটে আসতেছে, তারপর ও সিপিইউতে যাচ্ছে, সিপিইউ থেকে P0 পরিমাণ, মানে P0 প্রবাবিলিটি যে ওর কাজ ওখানে শেষ হয় ওখান থেকে বের হয়ে যাচ্ছে, আর P1 প্রবাবিলিটি যে ওর কাজ এখন আর শেষ হয় নাই, ওই গেছে আইওতে গিয়ে ওর আবারও μ1 পরিমাণ টাইম লাগতেছে, মানে μ1 পরিমাণ ওখানের সার্ভিস রেট। তো আইও থেকে বের হয়ে ওই আবার সিপিইউতে আসবে, এটা 100% গ্যারান্টিড। তাহলে আমার যে প্রথম নোডটা, এই নোডে টোটাল আমার যোগফল কত, ল্যামডা প্লাস, আমি যদি এই জিনিসটাকে ডিনোট করি দিয়ে ল্যামডা 0 দিয়ে, মানে ল্যামডা 1 দিয়ে ডিনোট করলাম, যে ল্যামডা 1 হচ্ছে আমার আইও থেকে যে ফিডব্যাক আসতেছে সেটা, কিন্তু এই ল্যামডা 1টা আসলে আসতেছে কই থেকে, এখানের যে আউটপুটটা, এখানে আউটপুট তো ল্যামডাই, এই ল্যামডা সেমই তো, মানে এখান থেকে ঢুকতেছে এখান থেকে বেরোচ্ছে, ওদের ইন্টারভ্যাল তো সেম। তো এইখানে থেকে ল্যামডাটা বের হয়ে তারপর এই জায়গা থেকে যাচ্ছে, এখান থেকে বের হয়ে দিবাগে হয়ে গেছে একটা ল্যামডা ইন্টু P0 যে বাইরে গেছে গা, আর ল্যামডা ইন্টু P1 যে এখানে ভিতরে ঢুকছে, তাহলে এখান থেকে বের হচ্ছে কে ল্যামডা ইন্টু P1 বের হয়ে আবার এখানেই আসতেছে। তাহলে আমার যে ইনিশিয়াল আমি যেখানে আসি ওইখানে, তাহলে কে ল্যামডা 0, আমার ল্যামডা 0 হচ্ছে আমার সিপিইউতে যে অ্যারাইভাল, ল্যামডা প্রথমত নিজস্ব ল্যামডা,
সিপিইউ থেকে এক্সটার্নাল যে অ্যারাইভালটা হচ্ছে সেটা, প্লাস ল্যামডা ওয়ান তাইলে কি এখানে ল্যামডা ওয়ান হচ্ছে সিপিইউ থেকে যেটা বের হচ্ছে ল্যামডা 0। সিপিইউতে তো শুধু ল্যামডা না, ল্যামডা তো জাস্ট ইন্টার অ্যারাইভাল, তার সাথে এখান থেকে এরাও তো আসতেছে, দুইটা মিলে যেটা বের হচ্ছে ল্যামডা 0 দিয়ে যেটা ডিনোট করছে, দুইটা যোগফল, ওইটা ইনটু পি ওয়ান তো হচ্ছে আমার আইও যতটুক ফ্র্যাকশন পাচ্ছে সেটা। এখন তাহলে আমি যদি এটা সলভ করতে যাই, তাহলে দুই পাশে ল্যামডা 0 আছে, তাহলে ল্যামডা 0 যদি এই পাশে নিয়ে যাই, তাহলে ল্যামডা বাই 1 - P1, এখানে যেহেতু প্রবাবিলিটি আমার দুইটাই P0 আর P1, দুইটার যোগফল 1, তাহলে 1 - P1 মানে P0। তাহলে আমি ল্যামডা 0 পাইলাম λ/P0। ল্যামডা 0 কি? ল্যামডা 0 হচ্ছে আমার সিপিইউতে আসার প্রবাবিলিটি কত। এখন সিস্টেম ইকুইভ্যালেন্ট থাকার জন্য শর্ত হইল ওদের প্রত্যেকটা স্টেশনের ইউটিলাইজেশন সেম হওয়া লাগবে। ইউটিলাইজেশন হচ্ছে আমার রো এর মান, λ/μ এর মান সেম হওয়া লাগবে। তাহলে প্রথম স্টেশনের মিউ এর মান কত আমার? λ0 আসতেছে এখানে, দুইটা যোগফল ল্যামডা প্লাস এই λ1 ইন্টু P1, এই দুইটার যোগফল, মানে ওই তো ল্যামডা ওয়ান মানে হচ্ছে আমার λ0 ইন্টু P0, দুইটার যোগফল হচ্ছে কত? ল্যামডা 0। তাহলে λ0 ঢুকতেছে, কাজ হচ্ছে μ0, তাহলে λ0/μ0, এটা হচ্ছে আমার এখানের এটা। এখন যদি আমি যদি এটাকে আমি λ0কে ভাঙাইতে পারি, λ0কে ভাঙায় কি লিখতে পারি? λ0 সমান কি পাইছিলাম আগে? λ/P0। ল্যামডা হচ্ছে আমার এক্সটার্নাল অ্যারাইভাল রেটের রেসপেক্টে, তাহলে ল্যামডা যে প্রকাশ করি λ/ρ0 ইন্টু μ0। এখন আমি যদি এই পুরাটাকেই আমার এই রো এর সূত্র হিসেবে কনসিডার করি, তাহলে এই নিচের পার্টটুকুই তো আমার সার্ভিস রেট। কিসের? সিস্টেম এর। তাহলে এই প্রথম সিস্টেমের সার্ভিস রেটটাই ρ0 P0 গেল। এখন সেকেন্ড সিস্টেমে যদি যাই, আইও এর জন্য λ1/μ1 স্বাভাবিক, সমস্যা নাই। এখন λ1 আমরা কি পাইলাম? λ1 সমান পাইলাম যে আমার প্রথমত λ1 সমান তো পাইছিলাম হচ্ছে আমার P1 ইন্টু λ0, আবার λ0 সমান পাইছি λ/P0, তাহলে P1 λ/P0, P1 λ/P0 পুরোটা ডিভাইড বাই μ1। তাহলে আমি যদি উপরে শুধু ল্যামডা রাখি, তাহলে নিচে কি অবস্থা হইল? μ1 ইন্টু P0 ডিভাইড বাই P1, তাহলে নিচের টার্মটুকুই তো আমার সার্ভিস রেট, μ1 ইন্টু P0 ডিভাইড বাই P1। তাহলে তাহলে কি হইল? আমার এখানে ঢুকতেছে ল্যামডা পরিমাণ, বেরোচ্ছেও ল্যামডা পরিমাণ, ঢুকতেছে ল্যামডা পরিমাণ, বেরোচ্ছেও ল্যামডা পরিমাণ, কিন্তু প্রত্যেকটার আমার যে সার্ভিস রেটটা সেটা চেঞ্জ হয়ে গেল। অ্যান্ড বিকজ ওদের প্রত্যেকটা যে সার্ভার মানে প্রত্যেকটা নোডে সার্ভিস রেট আইডেন্টিক্যাল, এই জন্য ওরা ইকুইভ্যালেন্ট। এখানে ওই জিনিসটাই দেখাইছে লাস্টে গিয়ে কেন ইকুইভ্যালেন্ট হয়েছে। আর ডাব্লিউ বের করার ব্যাপারটা তো সহজই, যে আমার দুইটা আলাদা আলাদাভাবে এল এর যোগফল, তো এল হচ্ছে ρ0 ডিভাইড বাই 1 - ρ0, ρ1 ডিভাইড বাই 1 - ρ1 ইন্টু 1/λ। তো ইকুইভ্যালেন্ট নেটওয়ার্কের জন্য যখন আমরা সিঙ্গেলে নিয়ে আসছি, তাহলে আমরা এখন যদি আমি ইয়াকে ভাঙাই, কি বলে, এই ল্যামডা দিয়ে যদি গুণ দিয়ে দিই, যে আমার ρ0কে আমি ভাঙায়া হিসেবে লিখতেছি, λ/μ আকারে লিখতেছি, তাহলে λ/μ আকারে লিখলে মিউ এর মান তো আমরা এখন জানি। মিউ এর মান কি? μ0 ρ0। আমার প্রথম স্টেশনের মিউ এর মান কি? মিউ এর মান কিন্তু এখন শুধু μ0 না, μ0 ইন্টু ρ0। তাহলে ওই আকারে লিখলে এটা পাওয়া যাবে। আর এখানের মধ্যেও আমার এই ρ1, আমি যদি ρ1কে ল্যামডা ডিভাইড বাই ওই আকারে প্রকাশ করি, তাহলে আবারও আমার ল্যামডা কাটা যাবে। আর উপরের যে টার্মটুকু আছে ওটা যদি 1/μ এর মান তো বুঝছোই, মিউ এর মান হচ্ছে এই জিনিসটা। এখানে যেটা পাইছি μ1 ইন্টু ρ0 ডিভাইড বাই ρ1,
মানগুলো বসালে হিসাব করলে যেটা আসবে ওইটাই, দিন শেষে কাজ একটুকু ছিল যে ইকুইভ্যালেন্টের প্রকাশ করার পর জাস্ট মানগুলো বসালেই ওই হিসাবে আনসার পেয়ে যাব। জাস্ট খেয়াল রাখা লাগবে যে আমরা নতুন যে ইকুইভ্যালেন্ট নেটওয়ার্কের মানগুলো বসাচ্ছি, অরিজিনালটার মানগুলো বসাচ্ছি না, এটা মনে রাখলেই হবে। আমার যেহেতু এখন প্রত্যেকটা সার্ভারের সার্ভিস রেটটা চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই। আরেকটা এক্সাম্পল দিছে, এ হাই পারফরমেন্স কম্পিউটেশন সেন্টার ইজ কম্পোজড অফ 3 ওয়ার্ক স্টেশনস, 3টা স্টেশন কম্প্রাইজিং অফ 1 ইনপুট প্রসেসর, একটা মানে ইনপুট প্রসেসর, সেন্ট্রাল কম্পিউটার, একটা প্রিন্ট সেন্টার। অল জবস আর সাবমিটেড ফার্স্ট পাস থ্রু ইনপুট প্রসেসর। ইনপুটে এরর চেক করবে, ইনপুটের 80% সেন্ট্রালে যাবে আর 20% বাইরে যাবে না। তো সেন্ট্রালে 40% প্রিন্টারে যাবে। Jobs arrive randomly at the computation center at an average rate of 10 per minute. To handle the load, each station may have several parallel processors. প্রত্যেকটা several processor থাকতে পারে। কয়টা থাকবে এটা আমরা বের করতে পারি ইয়ার নিয়ম ইউজ করে। ওই যে ওদের সবগুলা যোগফল মানে ল্যামডা বাই মিউ যে লেস দেন 1 হওয়া লাগবে। তো এখন আমাকে বলছে we know from previous statistics that the time for 3 steps have been exponential distributions. তো ইনপুট প্রসেসরের টাইম বলছে 10 সেকেন্ড, সেন্ট্রালের 3 সেকেন্ড আর প্রিন্টের 70 সেকেন্ড। অল কিউজ আর assumed to have unlimited capacity. তাহলে মডেল দ্য সিস্টেম ইজ এ জ্যাকসন নেটওয়ার্ক আর ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ প্রসেসেস ফর ইচ টাইপ। জ্যাকসন হিসেবে মডেল করে প্রত্যেকটা প্রসেসরে মানে প্রত্যেকটা মিনিমাম নাম্বার অফ প্রসেসর বের করতে বলছে। কম্পিউট অ্যাভারেজ টাইম রিকোয়ার্ড ফর জব টু পাস থ্রু দ্য সিস্টেম। তো অ্যাভারেজে টাইম কত লাগবে ডাব্লিউ। এখন এই ছবিটা অ্যাকুরেট না, ছবি যদি মানে ম্যাথ যদি দেখাই, ওকে। তো প্রথমত আমাকে বলছে অ্যারাইভাল রেট এক্সটার্নালি যেটা আসতেছে ওইটা হচ্ছে 10 জবস পার মিনিট। সার্ভিস টাইম হচ্ছে আমার সেকেন্ডে। তো ধরো এখানে যেহেতু আবার 70 সেকেন্ড 3 সেকেন্ড কত কিছু করছে, তাহলে এটা সবগুলো মিনিটে কনভার্ট করলে তাহলে 10 জবস পার মিনিট অ্যারাইভাল রেট। তাহলে আমার বলছে যে স্টেশন 1-এ 10 সেকেন্ড লাগে একজনের সার্ভিস হইতে, তার মানে 1/6 মিনিট, তার মানে 6 জবস পার মিনিট, 6টা জব পার মিনিট ও প্রসেস করতে পারে। স্টেশন 2 এর জন্য 20 জবস পার মিনিট আর স্টেশন 3 এর জন্য 6/7 জবস পার মিনিট। তাহলে এখন যদি আমার তাহলে যেহেতু এটা একটা নেটওয়ার্ক ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, ফিড ফরওয়ার্ড তো বুঝছোই যে আমার একটা আউটপুট পরেরটা ইনপুটে যাচ্ছে আর কি। তাহলে এখন আমার স্টেশন 1-এ ফুল 10 জবই পাচ্ছে পার মিনিটে, স্টেশন 2 পাচ্ছে 80% অফ স্টেশন 1, 0.8 দিয়ে গুণ যাবে, আর স্টেশন 3 পাচ্ছে 40% অফ স্টেশন 2, তার মানে 0.4-এর সাথে 8 গুণ গেলে 3.2 জবস পার মিনিট। তাহলে এখন আমার মিনিমাম নাম্বার অফ সার্ভার যদি আমি সিআই দিয়ে প্রকাশ করি, ল্যামডা আই হ্যাজ টু বি লেস দেন সিআই ইন্টু মিউ আই। তাহলে সিআই এর মান আমি পাচ্ছি যে আমার 1.66, তার মানে মিনিমাম সিআই হতে হবে 2। C2 এর মান পাচ্ছি 0.4, তা মিনিমাম হতে হবে 1। আর C3 3.373, তো মিনিমাম হতে হবে 4। তাহলে আমার যে এখানে যে ছবিটা দিছে এই ছবিটি ডট 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 দিয়ে প্রকাশ করছে, কিন্তু সহজ কথায় যদি এটা লিখি, এটা মাঝখানে এখানে আর 2টা আছে আর কি, প্রসেসরে একটা, আইওতে 2টা, মানে আইও বলতে ইনপুট প্রসেসর, ওখানে 2টা, আর লাস্টে প্রিন্টারে 4টা। তো এখন যদি আমাকে অ্যাভারেজ টাইম অ্যাট ইচ স্টেশন ক্যালকুলেট করতে বলে, তাহলে প্রথম স্টেশন হচ্ছে একটা MM2Q। তো MM2Q এর ক্ষেত্রে আমি তো সবগুলো ভ্যালু আমার জানি, ল্যামডা 1 জানি, মিউ 1 জানি, C1 জানি 2, C1 বলতে S1 যাই ইচ্ছা প্রকাশ করো। এরপর ইউটিলাইজেশন হচ্ছে আমার 0.833, সব ভ্যালু তো আমি জানি। তাহলে এখন আমার যে সূত্রগুলো আমি জানি, সূত্রের মধ্যে মান বসালে আমি মান পেয়ে যাবো। আগে পাই0 বের করা লাগবে, তারপর P0 বের করা লাগবে, P0 থেকে LQ1 পেয়ে যাবো। তাহলে LQ1 থেকে WQ1 পেতে আমার LQ1 ডিভাইডেড বাই ল্যামডা 1 তো পেয়ে যাব। তাহলে টোটাল টাইম যদি বের করতে বলে, জাস্ট আমার ওয়েটিং টাইম না, টোটাল টাইম, তাহলে প্লাস হচ্ছে আমার 1/μ, তার মানে যেহেতু আমার এখানে কি বলে MM2Q, তাহলে W হচ্ছে আমার 1 প্লাস μ1, টোটাল W বের করতে। তারপর MM1Q এর ক্ষেত্রে টোটাল টাইম তো সহজই আমার ওই জাস্ট
একজনই সার্ভিস পাচ্ছে। তো যেটাকে সিম্পলিফাইড সূত্র আছে যে ডাব্লিউ ইকুয়াল 1/μ মাইনাস ল্যামডা, তো ডিরেক্ট ওই সূত্রের মধ্যে মান বসালে পেয়ে যাবো, অথবা বড়োভাবে করলেও কোনো সমস্যা নেই। MM4 এর ক্ষেত্রেও সিমিলারলি আমি আগে ওয়েটিং, যারা ওয়েট করতেছে ওদের জন্য মান বের করে, তারপর আমার ওয়েটের সাথে এক একজনের সার্ভিস পাইতে কতক্ষণ লাগতেছে, সার্ভিস পাইতে টাইম লাগতেছে যে 1/μ পরিমাণ টাইম। তো মিউ হচ্ছে রেট, তো 1/μ হচ্ছে আমার টাইম, তো বুঝছোই। তো যোগ করলে আমি পেয়ে যাবো 4.913। তাহলে এখন টোটাল অ্যাভারেজ টাইম কত? তিনটার যোগফল। তিনটার যোগফল নর্মালি না, কারণ এখন আমার এখানে পার্সেন্টেজের ফ্যাক্টর আছে। যে প্রথমত W1-এর যে টাইমটা ওটা সবাইকে পার করা লাগবে, তো ওটা 100% চান্স। কিন্তু সেকেন্ডলি আমার যে স্টেশন 2-এ মাত্র 80% জব যারা W1 পার করছে, ওদের 80% W2 পার করবে। তাহলে 0.8 ইন্টু W2 এর মান। আবার এখান থেকে যারা বের হবে ওদের 40%, তার মানে W1-এর 32%, 0.8 আর 0.4 যদি গুণ দিই, তাহলে W1 যারা পার করছে ওদের মাত্র 32%, মানে ফুল যে যারা আসছিল আর কি, তাদের ফুল পপুলেশনের 32% এরা এনডিউর করবে। তাহলে 0.32 ইন্টু W3 মানগুলো বসায় গুণ দিয়ে দিলে মান পেয়ে যাবো 2.183। এখানে সেম জিনিসটাই করছে, একটু স্কিপ করে করে করছে। রেজাল্ট অফ কম্পিটিশন সেন্টার, টোটাল WQ এর মান MM4, MM2, MM1, LQ এর মান 3.78। মানগুলা AI ঠিক করছে কিনা যদি দেখি, তাহলে কত সেকেন্ডের জন্য ওই এল এর মান বের করে নাই। 0.33 ঠিক আছে। WQ 3.78 ঠিক বের করছে। 12.23 ও 11.99 আসছে, অলমোস্ট সেম। ওই তো, মানে ক্যালকুলেশন তো আর কোনো ইয়া না। আর W এর মানগুলো তো 1/6 মানে 1.67, এরপর 0.8, 0.3 আর 0.5, হ্যাঁ 0.8। আর লাস্টলি MM4 এর জন্য আমার 1 আর 3 যোগ দিয়ে 4.9 সামথিং। তারপর টোটাল W এর মান যখন বের করতেছে, এখানে WQ এর মান টোটাল যোগ দেওয়া হয়েছে। টোটাল যোগ কেন দিছে আসলে বুঝছি, এখানের মধ্যে এক্সপেক্টেড টাইম ওরা ওয়েটের রেসপেক্টে করছে, কিন্তু যদি একটু আগে এখানে যে সূত্র মানে যে বলা হয়েছিল যে আমার টোটাল টাইম হচ্ছে সবগুলো সার্ভিসের ভিতর দিয়ে যাইতে কতক্ষণ টাইম লাগে সেটা, তো ওই রেসপেক্টে ক্যালকুলেট করলে ঠিক আছে যে আমার তিনটা প্রসেসের ভিতর দিয়ে যাইতে টোটাল 4.169 টাইম লাগলো। এটা এখন সিস্টেমের মধ্যে কতজন বাইরে গেছে ওইটা আর ইয়া করে নাই। এখন এটার অ্যাকুরেসি কতটুর, মানে কোনটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট, এটা যখন ম্যাথ সেকশন নিয়ে আলাদাভাবে ভিডিও বানাবো ওই সময় এক্সপ্লোর করবো না, আপাতত বাদ রাখি। আপাতত জাস্ট থিওরিটিক্যাল আলোচনা। তো প্রবলেম আরেকটা, মানে এখান থেকে ল্যামডা 1 ল্যামডা 2 এর মান বের করতে বলছে। এ তো দেখেই বোঝা যাবে যে আমার বাইরে থেকে আসতেছে 10, তারপর এই ল্যামডা 1 থেকে বের হয় আবার ল্যামডা 1-এ, তো 0.1 ইন্টু ল্যামডা 1, আবার এখান থেকে 0.2 ইন্টু ল্যামডা 2, আবার এখান থেকে সেকেন্ডের জন্য ইকুয়েশন সিমিলারলি পাবা, যেটা সলভ করলে পেয়ে যাবা। আর যদি একটু মাথায় সমস্যা থাকে তাইলে, অথবা যদি প্রশ্নের মধ্যে বলে যে কনভলিউশন মেথড অ্যাপ্লাই করতে, তাহলে ইয়া করতে পি এর মান দিয়ে করা লাগবে। যে পি পাইলাম যে আমার 1 থেকে 1-এ যাওয়ার চান্স, 1 থেকে 2-তে যাওয়ার চান্স, 2 থেকে 1-এ যাওয়ার চান্স, 2 থেকে 2-তে যাওয়ার চান্স। তো
দেখছো দুইটা যোগফল যে 1 হয় না, দুইটা যোগফল যে 1 হয় না, কারণ বাইরে গেছে অনেকেই, এখান থেকেও বাইরে গেছে অনেকেই, ওটা আমরা জানি না কারা গেছে। এখন তাহলে আই মাইনাস পি এর ইনভার্স, তারপর তাহলে আর দিয়ে যদি গুণ দিই 10 6কে যদি এটা দিয়ে গুণ দিই তাহলে পেয়ে যাবো 15.21 22.15 অ্যাকুরেট। এখন ক্লোজড কিউইং নেটওয়ার্ক, এখানে একটু ভেজাইলা জিনিস আছে। মেন কথা হইলো এখানে আমার প্রথমত পপুলেশনটা ফিক্সড, ওরা বাইরে থেকে কেউ আসেও না, ভিতর থেকে কেউ বাইরে যায়ও না। সহজ এক্সাম্পল হচ্ছে একটা সিপিইউ এর জব স্কেডিউলিংটা। সিপিইউতে একটা ফিক্সড নাম্বার অফ জবস আছে, ওগুলাই জাস্ট ওদের মধ্যে অনেকভাবে ঘোরাফেরা করতে থাকে, বাইরে থেকে নতুন কোনো কেউ আসে না, ভিতর থেকে কেউ বাইরে যায় না। তো সহজ একবারে সিম্পলেস্ট কেস হচ্ছে কে কাস্টমার সার্কুলেটিং অ্যামাং এম কিউইস। এখন এখানে আমার রাউটিং প্রবাবিলিটি যোগফল 1 হওয়া লাগবে, কারণ স্বভাবতই দিন শেষে ঘোরাফেরা যাই করুক সিস্টেমের ভিতরেই আছে, তাহলে যোগফল তো 1 হবেই। আর এখানে এগেইন আগের মতো প্রত্যেকটা এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড, ওগুলো তো সব সেম আছে। এখন স্টেট অফ দ্য নেটওয়ার্ক অ্যাট এনি গিভেন টাইম ইজ ডিফাইন্ড অ্যাজ, যে আমার প্রত্যেকটাতে কয়টা করে করে জব আছে আর কি, আমার প্রত্যেকটা সিস্টেমে কয়টা করে কাস্টমার আছে, সহজ কথায় N1 N2 NM পর্যন্ত। এখন এখানে স্টেট স্পেসকে রিপ্রেজেন্ট করা হয় N1 N2, NM পর্যন্ত, যেখানে 0 লেস দেন NI লেস দেন ইকুয়াল কে ফর অল আই, আর সবগুলা I ইকুয়াল 1 to M, NI এর যোগফল কে। এটা দিয়ে কি বুঝাইলো? এটা দিয়ে একবারে সহজ কথাই যেটা বোঝাইছে, যে ধরো আমার এখানে কে এর মান, মানে কে হচ্ছে আমার টোটাল নাম্বার অফ কাস্টমার্স, এখানে যে এক্সাম্পলটা দিচ্ছে নিচে, তো টোটাল অ্যামাউন্ট অফ কাস্টমার 3 জন। আর এখানে এম হচ্ছে, দেখো N1 N2 থেকে NM পর্যন্ত, এম হচ্ছে আমার কয়টা এরকম সিস্টেম আছে। সিস্টেম ধরো আমার 2টা আছে, ক্লোজ সিস্টেম, আমার সিস্টেম এরকম 2টা আছে, 2টা সিস্টেম কানেক্টেড, আর আমার টোটাল কাস্টমার আছে 3টা। তাহলে কি কি পসিবল কম্বিনেশন হতে পারে? প্রথম সিস্টেমে কেউ নাই, সেকেন্ড সিস্টেমে 3 জন আছে। প্রথম সিস্টেমে 3 জন আছে, সেকেন্ড সিস্টেমে কেউ নাই। এখন প্রথম সিস্টেমে 1 জন, সেকেন্ড সিস্টেমে 2 জন, আর সেকেন্ড সিস্টেমে, আর প্রথম সিস্টেমে 2 জন, সেকেন্ড সিস্টেমে 1 জন। এই 4টা কম্বিনেশন ছাড়া কি আর কোনো কম্বিনেশন পসিবল না। এটার মধ্যে, এই 4টার মধ্যে সম্পর্ক কি? প্রত্যেকটাতেই আমার যে 2টা স্টেট, ওদের মধ্যে যারা আছে, যেসব কাস্টমার আছে, ওদের যোগফল কে এর সমান হবে। কে মানে টোটাল নাম্বার অফ কাস্টমার, যে স্বাভাবিক আমার টোটাল নাম্বার অফ কাস্টমার আছে কেটা, তাহলে আমার ওই কে জন কাস্টমারই তো অনেকগুলো নোডের মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকবে, তো সবগুলা এট এ টাইম আমার স্টেট স্পেস মানে ওগুলো হচ্ছে একটা স্ন্যাপশট। এট এ টাইম আমি একটা ছবি তুললাম যে আমার কোন কোন জায়গায় কে কে আছে, তো সবার যোগফল তো কে হবেই, স্বাভাবিক, কেউ বাইরে যাচ্ছে না, কেউ বাইরে থেকে ভিতরে আসতেছে না। তো এটা এখানে দেখাইছে যে আমার প্রথম সিস্টেমে কেউ নাই, সবাই সেকেন্ড সিস্টেমে আছে। তো সেকেন্ড সিস্টেমে কাজ শেষ হয়ে গেলে ও আবার প্রথম সিস্টেমে আসলো, আরেকটা কাজ শেষ হলে প্রথম সিস্টেমে আসলো, প্রথম সিস্টেমে কাজ শেষ করলে সেকেন্ড সিস্টেমে ব্যাক করলো, অ্যান্ড সো অন। দুইটার মধ্যেই একটা ফিডব্যাক লুপ। এখন গর্ডন অ্যান্ড নেওয়েল showed that for an arbitrary closed network of M server queues, M-টা এরকম কিউ আছে, with exponentially distributed service time, have a product form solution. এখন আগের মতো, আগে আমরা যে স্টেডি স্টেট প্রবাবিলিটি পড়ছিলাম, সিমিলারলি এখানেও একটা স্টেডি স্টেট প্রবাবিলিটি আছে, যে আমার আই নাম্বার, যে ইয়াটা কি বলে, মেশিনটা মানে সার্ভারও না, মানে ওই সাব সিস্টেমটা আর কি, সাব সিস্টেমে এনআই পরিমাণ থাকার প্রবাবিলিটি কত। এখন এটা হচ্ছে প্রথমত উপরে হচ্ছে আমার সামেশন অফ রো আই টু দি পাওয়ার এনআই, সামেশন বলতে প্রোডাক্ট অফ আই ইকুয়াল 1 to M পর্যন্ত। তো কোন জিনিসটা কি বুঝাইলো? আমাকে বলছে যে আমার যে ইয়াতে স্টেডি স্টেট প্রবাবিলিটি
যে আমার ফুল সিস্টেমে এন এন পরিমাণ লোকজন আছে আর কি, তাহলে এন পরিমাণ যদি লোকজন থাকে তাহলে আমার প্রত্যেকটার জন্য আমার প্রথমত প্রোডাক্ট করা লাগবে, যে ওই প্রোডাক্টগুলো কি আমার এই রো আই কি ল্যামডা আই ডিভাইড বাই মিউ আই। এখন ক্লোজ সিস্টেমে এসে এই ল্যামডা আই কিন্তু এতক্ষণ আমরা যে ল্যামডা আই পড়ছিলাম ইন্টার অ্যারাইভাল টাইম, ওইটা আর নাই। কেন নাই? ল্যামডা আই এক সময় ছিল হইলো ল্যামডা আইয়ের একটা নির্দিষ্ট ভ্যালু ছিল, ও বাইরে থেকে আসছে, বাইরে থেকে যেহেতু আসছে স্বাভাবিক যে ও কোনো একটা বাইরে থেকে 10% আসছে ততটা যাবে এমন কিছু, আর ভিতরে ফিডব্যাকের কারণে ভ্যালু একটু চেঞ্জ হলে সমস্যা নাই, এটা কনক্রিট ভ্যালু ছিল। এখানে এসে যেহেতু সিস্টেমটা একটা ক্লোজ লুপে চলতেছে, ভিতরে বাইরে থেকে কেউ আসতেছে না, ভিতর থেকে কেউ বাইরে যাচ্ছে না, আমরা ইমিডিয়েটলি জানি না যে আসলে স্পিড কেমন, আসলে ইন্টারভ্যাল টাইমটা কি, প্রত্যেকটা যে নোডে আসতেছে কত স্পিডে, এটা আমাদের বের করা লাগবে, এটা আমরা জানি না। তাহলে এখানে ল্যামডা আই কি, এটা হচ্ছে জাস্ট একটা রাফ এস্টিমেট, এটা আমরা যা ধরবো সেটাই, সহজ কথায়। তাহলে কেমন হয়, আমরা যা ধরবো সেটাই হইলে ম্যাথ মিলবে কেমনে? এটা রিলেটিভিস্টিক মানে কম্পেয়ার করা হচ্ছে, যে আমার প্রথমত ইকুয়েশনগুলো এখন দাঁড়াবে এই ফর্মে, কোনো কনস্ট্যান্ট নাই, ডিরেক্ট হোমোজেনিয়াস ইকুয়েশন। তো যেহেতু কোনো ইউনিক সলিউশন নাই, আমি যা ইচ্ছা বসাইতে পারবো, তো আমি যা ধরবো ওইটার বেসিসে বাকিগুলোর ভ্যালু নির্ধারণ হয়ে যাবে। ল্যামডা ধরো এমন একটা ইকুয়েশন আছে যে ল্যামডা 1 ইকুয়াল 2 ইন্টু ল্যামডা 2, তাহলে আমি ল্যামডা 1 এর মান 5 ধরলে অটোমেটিক ল্যামডা 2 এর মান 10 হয়ে যাবে। এই রিলেটিভিস্টিক রিলেশন দিয়ে কী বুঝতেছি, জাস্ট বুঝতেছি যে একে অপরের সাপেক্ষে কার ইন্টারভ্যাল বেশি অথবা কার কম, এইটুকুই, তার থেকে বেশি কিছু না। তো ওইটার সাপেক্ষে আমি যে রো আইটা বের করতেছি, এখন মিউ আই কিন্তু ঠিক আছে, মিউ আই একটা কনক্রিট ভ্যালু, আমার প্রত্যেকটা সার্ভারের যে সার্ভিস রেটটা কত, ওইটা সমস্যা নেই, ওটা একটা অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে আমি রেশিও করলে যে রো আই পাচ্ছি, রো আইটা এখন কি রিপ্রেজেন্ট করতেছে? আগে যখন ল্যামডা আই এর একটা অ্যাকচুয়াল ভ্যালু ছিল তখন রো আই রিপ্রেজেন্ট করতো যে আমার আমার সার্ভারটা বিজি থাকার যে প্রবাবিলিটি কত, কিন্তু এখন আর সেটা নাই। এখন রো আই রিপ্রেজেন্ট করতেছে আমার সার্ভারটা, মানে আমার এই কি বলে সিস্টেমটা বিজি থাকার, ক্রাউডেড থাকার লাইকলিহুড কেমন, একটা ক্রাউডেডনেস স্কোর দিচ্ছে। অ্যাগেন এটা কোনো ফিজিক্যাল মিনিং নাই, এটা একটা রিলেটিভিস্টিক স্কোর। ল্যামডা আই যেহেতু নিজে রিলেটিভিস্টিক, তো রো আইও রিলেটিভিস্টিক, প্রত্যেকটা সার্ভিস ওরা জাস্ট একে অপরের সাপেক্ষে কম্পেয়ার করতে পারতেছে, যে একে অপরের সাপেক্ষে যার রো এর মান বেশি তার মানে ওর ওখানে কিউ লম্বা হওয়ার চান্স বেশি। কিউ লম্বা হওয়ার চান্স বেশি বলতে ওইখানে ক্রাউডেড বেশি, ওইখানে আমার ল্যামডা আই তুলনামূলক মিউ আই এর তুলনায় বড়, বড় বলতে মানে তুলনামূলক সাপেক্ষে। তো যদি বড় হয় তাহলে আমার কিউতে জমা হবে, যদি বড় নাও হয় তাও যদি কাছাকাছিও হয় তার মানে অনেক ফাস্ট অ্যারাইভ করতেছে, তাহলে এই সিস্টেমটা বেশিরভাগ টাইম বিজি থাকবে, সহজ কথায়। এটাই রিলেটিভিস্টিকলি কে কম বিজি, কে বেশি বিজি, কে ক্রাউডেড বেশি, কে কম ক্রাউডেড, এই জিনিসটাই প্রকাশ করতেছে। এখন এটা হচ্ছে একটার জন্য, তাহলে এখন যেহেতু আমরা একটু আগে বললাম যে এই কেসে প্রত্যেকটা সিস্টেমগুলোই আলাদা আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্ট মেমোরিলেস প্রপার্টি ফলো করে, তাহলে যদি আমার একটার জন্য লাইকলিহুড রো আই হয়, তাহলে কেটার জন্য লাইকলিহুড হবে রো আই টু দি পাওয়ার কে, সবগুলা লাইকলিহুড গুণফল। আগে প্রবাবিলিটির গুণফল হতো, এখন লাইকলিহুডের গুণফল। এখন লাইকলিহুড যেটা পাচ্ছি ওইটা থেকে আমাকে এখন প্রবাবিলিটি যাওয়া লাগবে। এখানে এনআই দিয়ে এটাই বুঝেছে যে আমার আই স্টেজে এনআই থাকার প্রবাবিলিটিও না, লাইকলিহুড স্কোরটা হচ্ছে আমার রো আই টু দি পাওয়ার এনআই। এটা হচ্ছে একটার সিস্টেমের জন্য। তাহলে এখন আই ইকুয়াল 1 ফার্স্ট সিস্টেম গেল, সেকেন্ড সিস্টেমের জন্য আবারও সিমিলারলি
আর একটা রো 2^n2 পাবো। এখন সবগুলা গুণ করতে হবে। সবগুলা গুণ কেন, আমরা একটু আগে দেখছিলাম যে যেহেতু আমার টোটাল সিস্টেমগুলো আলাদা আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছে, তাহলে ওদের প্রবাবিলিটিগুলো গুণ হবে, সহজ কথায়। এখন গুণ দিয়ে আমি যেটা পাইলাম, এটার তো আসলে কোনো ফিজিক্যাল মিনিং নাই। এই যে জিনিসটা পাইলাম, এটার তো আসলে কোনো ফিজিক্যাল মিনিং নেই। এটা একটা লাইকলিহুড স্কোর। স্কোর মানে কি, মানে স্কোর দিয়ে আমি করতামটা কি, এটা বুঝছি যে যখন আলাদা আলাদা ছিল রিলেটিভলি বলতেছিলাম যে আচ্ছা এটা একটা স্কোর, কিন্তু যখন এরকম একটা গুণ হয়ে একটা এরকম একটা ভ্যালু পাইলাম, এখন এইটা থেকে আমি অ্যাকচুয়ালি প্রবাবিলিটি পাবো কেমনে? এখন প্রবাবিলিটি পাইতে হলে আমার কি লাগে? একটা আমার কাছে যদি একটা ফ্র্যাকশন অফ পপুলেশন থাকে, প্রবাবিলিটি পাইতে হলে আমার কি লাগে? টোটাল পপুলেশন, সহজ কথায়। এখন এখানে টোটাল পপুলেশনটাই হইল, মানে টোটাল পপুলেশন বলতে ওরকম টোটাল কোয়ান্টিটিটাই রিপ্রেজেন্ট করতেছে জি কে কমা এম, যেখানে এটাকে বলা হয় একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট। এটার ভ্যালু কি? সামেশন অফ n belongs to s I equal 1 to m rho I ni। ওমা, এখানেও এটা ছিল, এখানেও এটা আছে, তাহলে পার্থক্য কি হইল? পার্থক্য কিছু না, দুইটা সেমই, কিন্তু এখানে সামেশন ওভার অল দ্য স্টেট স্পেসেস। এস হচ্ছে আমার স্টেট স্পেস, এখানে এটা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে একটা স্পেসিফিক স্টেটের জন্য, কিন্তু এটা হচ্ছে সবগুলা স্টেটের জন্য লাইকলিহুডের যোগফল, লাইকলিহুড স্কোর অথবা ওয়েট, এটাকে যেমনি বলতে পারো তোমার ইচ্ছার, কোনো সমস্যা নেই। সবার জন্য স্কোরের যোগফলকে দিয়ে আমি ভাগ দিচ্ছি, আমার একটা স্টেটের স্কোরকে সবার জন্য যে স্কোর, সবার স্কোরের যোগফল দিয়ে ভাগ দিচ্ছি, তাহলেই তো আমি প্রবাবিলিটি পেয়ে যাবো, তাই না? যেটা পাবো ওইটাই তো আমার প্রবাবিলিটি, যে ইয়া কি মানে টোটালের রেসপেক্টে অর ফ্র্যাকশন করতেকো, এটাই তো প্রবাবিলিটি। অ্যান্ড এটা এনশিওর করতেছে যে তাহলে আমার সবগুলো প্রবাবিলিটির যোগফল 1 হবে, যেহেতু আমি টোটাল দিয়ে ভাগ দিচ্ছি, টোটাল মানেই তো ভাগ দিলে 1 হবে, এটা তো বললামই। তো এখানে একটু দেখানো হয়েছে যে তাইলে এই জি এর মানটা কীভাবে, তো আগের যে এক্সাম্পলটা ওইটার জন্যই যদি বলে, মানে এই স্টেট ডায়াগ্রামের জন্য যেটা পাইছিলাম ওইটার জন্যই, তো তো আমার এখানে স্টেট স্পেস কী কী, 0 3 1 2 2 1 3 0, তাহলে আমার জি এর মান হচ্ছে রো 1 টু দি পাওয়ার 0, রো 2 টু দি পাওয়ার 3, রো 1 টু দি পাওয়ার 1, রো 2 এর স্কোয়ার, রো 1 এর স্কোয়ার, রো 2 টু দি পাওয়ার 1, রো 1 এর কিউব, রো 2 টু দি পাওয়ার 0, সবগুলো আলাদা আলাদাভাবে বের করে ওদের যোগফল। রো কেমনে আসছে ওটা তো বুঝছোই, এখানে যেহেতু ইন্টারভ্যাল সেম, তো এখানে ল্যামডাকে ল্যামডাই ধরছি, 1 ধরছি, সমস্যা নাই, দিন শেষে ম্যাটার করতেছে না। তো 1 ধরে আমি একটা রো এর মান পাইলাম, ওগুলোর কোনো অ্যাকচুয়াল ভ্যালু না, জাস্ট স্কোর, যা বললাম লাইকলিহুড, একটা ওয়েট, একটা রিলেটিভিস্টিক প্রপার্টি। কিন্তু আমি যে প্রবাবিলিটি পাচ্ছি ওটা পাচ্ছি জেনুইন প্রবাবিলিটি। কেন পাচ্ছি? কারণ আমি ওটাকে টোটাল দিয়ে ভাগ দিচ্ছি। তো রিলেটিভিস্টিক জিনিসকে আমি যদি টোটাল দিয়ে ভাগ দিই তাহলে তো আমি রিয়েল জিনিসটাই পাবো। তো আমার যদি π03 বের করতে চাই, তাহলে আমি π03 এর জন্য, এই 03 এর জন্য আমার তাহলে মান কি, তাহলে হচ্ছে রো 1 টু দি পাওয়ার 0, রো 2 এর কিউব ডিভাইডেড বাই এই জি এর মানটা, অ্যান্ড π12 এর জন্য সিমিলারলি বুঝছো। এখন দেখতেছি এখানে অনেক ক্যালকুলেশন আসতেছে, আর ক্যালকুলেশন জাস্ট বাড়তেই থাকবে, এগুলো জাস্ট সিম্পল এক্সাম্পল। তো এগুলো ক্যালকুলেটরে করতে গেলে আসলে পরীক্ষার অবস্থা খারাপ হয়ে যাবে, খারাপ হবে বলতে ভালোই খারাপ হবে। এটা ক্যালকুলেটরে স্ট্যাটিস্টিক্স মোডে গিয়ে কিছু একটা করা লাগবে, ওটা যখন ম্যাথ অ্যাসপেক্টটা কভার করবো পরে, তখন ওগুলো একটু শিখে আসতে হবে, তাহলে ভালো মতো দেখাইতে পারবো। যাই হোক, থিওরি শেষ করি আপাতত। তো ক্লোজ কিউবিং নেটওয়ার্কের ক্ষেত্রে প্রথমত আমরা তো দেখলামই, আচ্ছা ঠিক আছে জি এর মান এমনি বের করে, কিন্তু এটা খুবই তাড়াতাড়ি অনেক টিডিয়াস হয়ে যাবে। কে এর মান 9, এম এর মান 3, এমন হইলেই আমার 55টা স্টেট। 55টা স্টেট তুমি কেমনে ক্যালকুলেট করবা হাতে হাতে? পারবা না।
তো এটার জন্য একটা টেকনিক আছে যেটাকে বলা হয় বুজেন্স অ্যালগোরিদম, এটা কনভলিউশন অ্যালগোরিদমে বলে, এটা একটা ডিপি টেকনিক সহজ কথায়। তো এটা হচ্ছে মানে প্রিভিয়াস স্টেটের আউটপুটকে নেক্সট স্টেটের ইনপুট হিসেবে ইউজ করে। তো জি কে এম হচ্ছে আমার কে এম মাইনাস ওয়ান প্লাস রো এম ইন্টু জি ইন্টু কে মাইনাস ওয়ান ইন্টু এম। তো এখানে আমার এই ইনিশিয়াল যে কন্ডিশন লাগবে, ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে জি জিরো এম সমান ওয়ান, মানে যখন আমার কোনো কাস্টমারই নাই তাহলে আমার সিস্টেমের টোটাল তো ওয়ানই, মানে কিছুই নেই, মানে ওই তো ইউনিটি আর কি। আর যখন আমার কেটা কাস্টমার আছে আর আমার ওয়ান, মানে কি বলে স্টেট একটাই, তাহলে আমার রো ওয়ান টু দি পাওয়ার কে। স্টেট বলতে স্টেট না, মানে ওই কি বলে মেশিন আর কি, সাবস্টেশন সহজ কথা। তাহলে রো ওয়ান টু দি পাওয়ার কে। এখন এই অ্যালগোরিদমটা যদি কেমনে আসছে ওইটা যদি হালকা একটু দেখাই, তো ধরো এখানে আমার টোটাল ওয়েট অফ অল স্টেটস ফর এ সিস্টেম উইথ কে কাস্টমার আর এমটা সার্ভার আছে। তাহলে এখন আমি আমার কেটা কাস্টমার এমটা সার্ভার, আমি এটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, যে আমার এম নাম্বার সার্ভারটা এমটি অথবা এম নাম্বার সার্ভারটা নট এমটি, দুইটাই যদি ক্যাটাগরিতে ভাগ দিই, তাহলে এম নাম্বার কাস্টমারে যদি জিরোটা কাস্টমার থাকে তাহলে আমার সব যে কে পরিমাণ কাস্টমার সবাইকে এম মাইনাস ওয়ানটা সার্ভারের মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকা লাগবে। তাহলে ওই এম মাইনাস ওয়ানটা সার্ভারে যদি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে তাদের জন্য যে স্টেট কাউন্ট হয় তাদের জন্য তাহলে আমার জি এর মান কত হবে, মানে সাম অফ ওয়েটস তাহলে কত হবে, সাম অফ স্কোর্স, সাম অফ লাইকলিহুড, সাম অফ রিলেটিভিস্টিক ভ্যালু যাই কও, তাহলে জি কে কমা এম মাইনাস ওয়ান। আর ক্যাটাগরি বি কি, আমার এম সার্ভারটা এমটি না। এখন এমটি না মানে কি, আমার অ্যাটলিস্ট একটা কাস্টমার আছে ওখানে। তো অ্যাটলিস্ট একটা কাস্টমার যদি আমার এম সার্ভারে থাকে তাহলে এখন ওই সার্ভার সহ সবগুলো এম সার্ভারে বাকি কে মাইনাস ওয়ানটা কাস্টমার বাকি আছে, ওদেরকে ডিস্ট্রিবিউট করা লাগবে। তাহলে বাকি কে মাইনাস ওয়ানটা কাস্টমারকে ডিস্ট্রিবিউট করতে আমার তাহলে জি এর মান হবে জি কে মাইনাস ওয়ান এম, আমার সাম অফ ওয়েটসটা। এখন আমি যেহেতু একটা কাস্টমারকে নিয়ে আলাদা করে রাখছি, তাহলে তার জন্য যে আমার ওয়েট ওটা দিয়ে আমার গুণ দেওয়া লাগবে, ওর জন্য ওয়েট মানে ওর জন্য লাইকলিহুড স্কোরটা, যে রো এর মানটা। অ্যাগেন এই দুইটার গুণফল কোনো প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করতেছে না, এই দুইটার গুণফল শুধুমাত্র একটা সাম অফ ওয়েট রিপ্রেজেন্ট করতেছে ফর এ স্পেসিফিক ক্যাটাগরি। কি ক্যাটাগরি, যেখানে আমি একটা কাস্টমারকে লেফট আউট রাখছি। এখন ওই একটা কাস্টমারকে লেফট আউট রাখাতে মানে ওই একটা কাস্টমারকে আলাদা করে সরাইতে আমার যে ওই কাস্টমারের নিজস্ব যে ওয়েট কত ছিল, তাহলে রো এম, আর ওরে সরানোর পর কে মাইনাস ওয়ানটা কাস্টমারকে আমি এমটা সার্ভারে কীভাবে ডিস্ট্রিবিউট করতেছি ওটা হচ্ছে জি, তাহলে দুইটার গুণফল। তাহলে আমার টোটাল সাম হচ্ছে দুইটার যোগফল, এটাই। এখন এখানে দেখা যাচ্ছে যে প্রথমত আমার এই যে এই জি জিরো এম সমান ওয়ান, আমার প্রথম জিরো এম, তো কোনো কাস্টমার যদি না থাকে তাহলে স্কোরের যোগফল সবসময় ওয়ান, ইউনিটি। কোনো কাস্টমারই নাই তো ডিস্ট্রিবিউশন কী করতাম, সবার ওয়ান। আর যখন আমার জাস্ট সিস্টেম একটা, ওই ক্ষেত্রে কাস্টমার যদি তুমি জাস্ট অ্যাড করতে থাকো 1 2 3 করতে করতে, জাস্ট ওটা পাওয়ার হিসেবে অ্যাড হতে থাকবে। তো জিরো এর ক্ষেত্রে ওয়ান, একটা কাস্টমারের ক্ষেত্রে রো ওয়ান, আরেকটা কাস্টমারের ক্ষেত্রে রো ওয়ানের স্কোয়ার। কেন? কারণ ওরা ইন্ডিপেন্ডেন্ট মেমোরিলেস প্রপার্টি, তো তাদের জাস্ট গুণ হবে। আগে প্রবাবিলিটি গুণ হইতেও এখন ওদের লাইকলিহুড স্কোর গুণ হয়, সহজ কথা। তো এখন তাহলে আমি তাহলে 1 2 কেমনে পাবো, 1 2 এর জন্য 1কে অ্যাজ ইট ইজ লাগাই দাও, প্লাস 2 এ যে আছে তার সাথে রো 2কে গুণ দিয়ে যোগ করে লাগাও, তাহলে 1 রো 1 প্লাস 1 ইন্টু রো 2। এখন যদি আমি 2 2 বের করতে চাই তাহলে এই 2 1 এ যে আছে ওরে অ্যাজ ইট ইজ বসায় দাও, রো 1 এর স্কোয়ার প্লাস 1 2 তে যে আছে তাকে রো 2 দিয়ে গুণ দিয়ে বসাও, তাহলে রো 1 2 এর রো 2 দিয়ে রো 1 প্লাস রো 2 কে গুণ দিয়ে একসাথে বসালে এটাই আমার যোগফল।
ij element of the table is computed by taking the ij minus 1 element and adding row j into I minus 1 comma j element. গেল। তো এখন এখানে কয়েকটা ভ্যালু দিয়ে বের করে দেখাইছি, তেমন কিছু না, পারবা ওগুলো। এখন এই সূত্রগুলো যদি একটু এক্সপ্লেন করার ট্রাই করি। প্রথমত এলআই কি, আমার যে ধরো আইথ সার্ভারে কতজন আছে, সহজ কথায় এভারেজ কাস্টমার এট কিউ আই। তো আমার কতজন আছে জানার জন্য কি লাগতো আগে, যদি আমি এভারেজ বের করতাম। এখন আমার ওখানে টোটাল সার্ভার কয়টা, প্রত্যেকটা সার্ভার তো আছেই। এখন যদি সার্ভারের কথা যদি বাদও দিই, আমার জাস্ট কিউতে কয়জন আছে, তাহলে কিউ এর মধ্যে থাকতো হইল ওদের প্রবাবিলিটিকে আমি জাস্ট ওদের দিয়ে গুণ দিতাম। সহজ কথায় সামেশন আকারে যদি করতাম, ওই কেমনে করতাম ওটা এক্স্যাক্টলি খেয়াল নেই, যে এখন এখানে চেঞ্জ হয়েছে কি, প্রথমত রো আই টু দি পাওয়ার কে, মানে এটা হচ্ছে রো আই, মানে এল আই হচ্ছে আমার এভারেজ কাস্টমার এট, তাহলে কে হচ্ছে আমার টোটাল কাস্টমার। তাহলে কে ওয়ান কে টু থেকে করতে করতে আমার কে বড় হাতের কে ক্যাপিটাল কে পর্যন্ত প্রত্যেকটা কাস্টমারের জন্য প্রবাবিলিটি আমার প্রথমত লাগবে, ডিরেক্ট প্রবাবিলিটি, এখানে যে এই ভ্যালুটা স্টেডি স্টেট প্রবাবিলিটিটা, এই প্রবাবিলিটির সাথে আমার গুণ হবে, মানে এটাকে সাথে যদি এই জিনিসটা দুইটা একসাথে দেখাই তাহলে তো এটা প্রবাবিলিটি তাই দিন শেষে। এখন প্রবাবিলিটির সাথে একটা অ্যামাউন্ট গুণ হচ্ছে, যেটা হচ্ছে আমার কে মাইনাস কে ইন্টু এম। এখন এটা বোঝাচ্ছে আমি যদি কে জন কাস্টমারকে আলাদাভাবে সরাই রাখি, কে জন আমি আচ্ছা এটা একটু আরেকভাবে এক্সপ্লেন করার ট্রাই করি, দাঁড়াও। আচ্ছা যাই হোক, সবচেয়ে সহজভাবে এটা যদি এক্সপ্লেন করার ট্রাই করি। আচ্ছা চালু কি হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে হচ্ছে আমার অ্যাভারেজ কাস্টমার আমি ধরতেছি কে ইকুয়াল, আমার ধরো আমার টোটাল কেটা কাস্টমার আছে, তাহলে আমার প্রথমে লাগবে যে একটা কাস্টমার থাকার প্রবাবিলিটি কত, দুইটা কাস্টমার থাকার প্রবাবিলিটি কত, এমন করতে করতে কেটা পর্যন্ত থাকার কাস্টমারের প্রবাবিলিটি কত। নর্মালি আমরা ইন এ ফিজিক্যাল সেন্স কী করতাম, প্রত্যেকটা কাস্টমারের থাকার প্রবাবিলিটি ইন্টু কাস্টমারের অ্যামাউন্ট দিয়ে গুণ দিতাম আর কি, যে সাম করতাম যে পি কে আর ওই কে এর অ্যামাউন্টটা, কে জন থাকার প্রবাবিলিটি কত ইন্টু ওই কে অ্যামাউন্টটা কত, সবার জন্য সাম করলে আমি এভারেজ কাস্টমার পেয়ে যেতাম। এখন এখানে সেম জিনিসটাই করতেছে, কিন্তু দেখতে অন্যরকম কেন? প্রথমত সামেশন কে ইকুয়াল 1 to k রো টু দি পাওয়ার রো আই টু দি পাওয়ার কে ডিভাইডেড বাই জি অফ কে কমা এম। এই পার্টটুকু জাস্ট প্রবাবিলিটি, যে আমার কে জন কাস্টমার আছে সিস্টেমে, এটার প্রবাবিলিটি কত, এইটুকু রিপ্রেজেন্ট করতেছে কে জন কাস্টমার থাকার প্রবাবিলিটি কত। কেটা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমার রো ওয়াই এর উপর রো ওয়াই গুণ হবে, ওটা তো কোনো না। তো রো ওয়াই টু দি পাওয়ার কে দিয়ে বোঝাচ্ছে জাস্ট একটা লাইকলিহুড যে আমার কে জন কাস্টমার থাকার কত। আই নাম্বার কিউতে আমরা যেহেতু একটা কিউ নিয়ে দেখতেছি, তো আই নাম্বার কিউতে একটু আগে মেবি আমি ভুলে ফুল সিস্টেম ভাবতেছিলাম, যাই হোক। আচ্ছা একটা কিউতে একটা সার্ভারে আছি আর কি আমি বর্তমানে।
তো আমি যে সার্ভারে অথবা যে সাবসিস্টেমে আছি ওই সিস্টেমে আমার K1 থেকে শুরু করে K পর্যন্ত সবার জন্য চেক করতেছি প্রত্যেকের আধা আধাভাবে প্রবাবিলিটি কত। প্রবাবিলিটিগুলো বের করার জন্য রো আই টু দি পাওয়ার কে কেন হচ্ছে তা তো এখন বুঝছই, কারণ আমার প্রত্যেকটা প্রবাবিলিটি ইন্ডিপেন্ডেন্ট আর রোগুলো তো হচ্ছে একটা লাইকলিহুডের স্কোর, যেটাকে আমি জি কে কমা এম দিয়ে ভাগ দিলে অ্যাকচুয়াল প্রবাবিলিটি পাবো। কিন্তু কাজ এখনও শেষ হয়নি। কাজ কেন শেষ হয় নাই? এখন আমি যে ইয়াকে আলাদা করলাম, কেজন, ধরো আমি আমি যখন বলতেছি কে এর মান 3 আই নাম্বারে, মানে আই হচ্ছে আমার একটা কিউ, মানে একটা স্পেসিফিক কিউ। এখন আমি যখন বলতেছি যে কে এর মান 3, তাহলে আমি কি বলতেছি, এইখানে আমার তিনজন আছেই, তিনজন এখানে বসে আছে, তিনজন এখান থেকে নড়তেছে না। তাহলে আমার পুরা বাকি সিস্টেমের কি অবস্থা? বাকি সিস্টেমে তাইলে আমার কয়জন থাকবে? কে মাইনাস 3 ছোট কে দিয়ে রিপ্রেজেন্ট করতেছে যে আমার আইথ কিউতে বর্তমানে কে জন আছে, তাহলে বাকি সিস্টেম আমার কে মাইনাস কে জন আছে। তাহলে কে মাইনাস কে কমা এম দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। এখন আমার কাস্টমারের নাম্বার কমছে, কাস্টমারের নাম্বার কমাতে এখন তাহলে এই প্রত্যেকটা এই রোয়ের টার্মের সাথে তাহলে বলতে গেলে গুণ আকারে আছে এই ইয়াটা জি কে কমা এম ডিভাইডেড বাই জি কে এম। এটা বলতে গেলে সবার সাথে গুণ আকারে আছে। এটা এখান থেকে দেখলে ফ্যামিলিয়ার লাগবে আরও বেশি, কারণ দিন শেষে এটা হচ্ছে প্রবাবিলিটি দ্যাট আমার আই নাম্বার ইয়াতে সিস্টেমে নাম্বার অফ কাস্টমার্স কে সমান বা তার থেকে বেশি। তাহলে আমি প্রথমত কে জনকে ফিক্স করতেছি, কে জনকে ফিক্স করে বাকি যারা আছে কে মাইনাস কে জনকে আমাকে ডিস্ট্রিবিউট করা লাগবে পুরা সিস্টেম, পুরা ফুল এমটা যে সার্ভার বলা সিস্টেম আছে, মানে এমটা সাব সিস্টেম আছে ওদের মধ্যে। এখন এই রেশিও কি রিপ্রেজেন্ট করতেছে? কে এর মান যদি অনেক বড় হয় তার মানে কি? কে এর মান ছোট হওয়া মানেই বাকি কাস্টমার কম থাকলে কি হবে? কাস্টমার কম থেকে যদি আমার সিস্টেম বেশি হয় তাহলে কি হবে? যদি কাস্টমার কম থাকে তাহলে সিস্টেমগুলো একে অপরের সাথে কম্পিট করবে কাস্টমারগুলোকে নিজের সিস্টেমে নেওয়ার জন্য। কম্পিট করবে বলতে, যদি আমি এখানে একটা সিস্টেমে অ্যাসাইন করে দিই যে হ্যাঁ আমার কাস্টমার 10জন আছে, আমার সিস্টেম 3টা আছে, আমি এখানে বললাম যে আমার এই 1 নাম্বার সিস্টেমে 9জন থাকবে, আমি ধরো প্রবাবিলিটি বের করতেছি যে 9-এর থেকে বেশি হওয়ার চান্স কত, আমি ফিক্স করে দিলাম যে 1 নাম্বার সিস্টেমে 9জন থাকবে। তাহলে এখন 2 আর 3 নাম্বারে কয়জন থাকবে? 1জন। এটা আসলে মানে ওকে বাদেই হিসাব করা হয়, বাট ওকে সহ ধরলেও কোনো সমস্যা নেই, থিওরি স্টিল স্ট্যান্ড করে। তো এখন কি বলতেছি, বাকি 2 আর 3 নাম্বার সাব সিস্টেমে কয়জন থাকবে? 1জন। আমার সিস্টেম তো যদি নর্মালি চলে তাহলে তো একটা ডিস্ট্রিবিউশন ওয়াইজই চলবে। তো এটার চান্স অনেক কম হয়ে যাবে না যে আমার এত কম পরিমাণ মানুষকে আমি এত বেশি পরিমাণ জায়গায় অ্যাসাইন করতেছি? তার মানে কি হবে? আমার সিস্টেম বেশিরভাগ সময় ফ্রি থাকবে, সিস্টেম আইডল থাকবে, সিস্টেমে কাজ করা কিছু থাকবে না। কারণ কাজ করা কিছু থাকবে কেমনে? কারণ কাস্টমারই নেই, কাকে সার্ভ করবে? এটা হচ্ছে ছোট কে এর ক্ষেত্রে। আর কে এর মান যদি বড় হয় তাহলে কি হবে? কে এর মান যদি বড় হয়, আমি যদি কিছু অল্প পরিমাণ কে সরাইও কোনো ম্যাটারই করবে না যে আমি সরাইছি, কারণ ম্যাটার করবেই বা কেন? আমার কাস্টমারের অভাব নেই, আমার সিস্টেম এমনিই ফুল টাইম বিজি থাকতেছে, তো অল্প পরিমাণ সরাইলেও ম্যাটার করবে না। তো কে এর মান বড় হইলে এই রেশিওটা 1-এর দিকে অ্যাপ্রোচ করবে। আর কে যদি ইনফিনিটি হয় তাহলে তো দুইটা সমানই হয়ে যেত, কাটাকাটি গেলে ডিরেক্ট হয়ে যায় এটাই, যে রো আই টু দি পাওয়ার কে। এখন ওপেন সিস্টেমের ক্ষেত্রে অথবা আমরা এর আগে যেগুলো পড়ে আসছিলাম ওইগুলোর জন্যই যদি ধরি,
সূত্রটা এটাই পড়ছিলাম যে আমার প্রবাবিলিটি এন আই গ্রেটার দেন আর ইকুয়াল কে হওয়ার প্রবাবিলিটি হচ্ছে রো আই টু দি পাওয়ার কে। এখান থেকেই আসছে। যখন আমার সিস্টেমে একটা ক্লোজ সিস্টেমে কাস্টমারের সংখ্যা অনেক বেড়ে যাবে, ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবে, তখন সেটা একটা ওপেন সিস্টেমের মতোই বিহেভ করা শুরু করবে। এখানের মধ্যেও সেম জিনিসটাই, এই দুইটা রেশিও, এই দুইটা জাস্ট রেশিও দিয়ে রিপ্রেজেন্ট করতেছে আমার, যদি আমি ইয়াটাকে কয়েকজন কাস্টমারকে আলাদা করে রাখি তাহলে আমার সিস্টেম কতটুকু আইডেল অথবা কতটুকু বিজি থাকবে। ওয়ান আই কাছাকাছি থাকা মানে বিজি, যত কমে মানে তত আইডল হবে, যত আইডল হওয়া তার মানে তত লাইকলিহুড কমা যে এই জিনিসটা আসলেই হবে, প্রবাবিলিটি কমবে। তো প্রবাবিলিটি কমবে যেহেতু, তাহলে অ্যাভারেজ কাস্টমারও কমবে ইন দ্য কিউ, কারণ ওই অ্যাভারেজ কাস্টমার তার প্রবাবিলিটি থেকেই আসতেছে, সহজ কথায়। তো এটা গেল প্রবাবিলিটি দ্যাট একটা নির্দিষ্ট কিউতে অ্যাভারেজ কাস্টমার এতজন, অথবা তোমার একটা নির্দিষ্ট কিউতে কেয়ার সমান বা তার থেকে বেশি পরিমাণ কাস্টমার আছে, সেটা সূত্র কেমনে আসলো, সেটা সূত্রের মিনিংটা কি। সহজ কথায় সিস্টেম কতটুকু বিজি বা কতটুকু ফ্রি থাকবে ওদেরকে ছাড়া, এই জিনিসটা দিয়েই কোয়ান্টিফাই করা হচ্ছে। আর ইআই হচ্ছে আমার অ্যাকচুয়াল ইফেক্টিভ অ্যারাইভাল রেট, যেটা আমরা এর আগে ল্যামডা দিয়ে পড়ে আসছিলাম, মানে ওপেন সিস্টেমের ক্ষেত্রে যেটা ল্যামডা ছিল, এখানে হচ্ছে সেটা হচ্ছে ইআই। এখানে এতক্ষণ যে ল্যামডা পড়ছি ওইটা আসলে ওপেন সিস্টেমের ক্ষেত্রে যে ভিআই পড়ছিলাম ওইটাই আমার রিলেটিভিস্টিক, কার এখানে ভিজিট বেশি হচ্ছে এটাই। এখানে ল্যামডাগুলোকে বোঝার সুবিধার জন্য ভিআই দিয়ে রিপ্রেজেন্ট করলেও কোনো সমস্যা নাই, সেম জিনিস। কিন্তু এখানে ইআই হচ্ছে ইফেক্টিভ অ্যারাইভাল রেট, অ্যাকচুয়াল অ্যারাইভাল রেট। এখন এটা আসছে কেমনে? প্রথমত ল্যামডা আই তো বুঝছই, ল্যামডা আই হচ্ছে আমার ওয়েট, মানে আমার ওই ইয়ার জন্য, সিস্টেমটার জন্য বাকি সিস্টেমগুলোর তুলনামূলক ওর ওয়েট কত, সহজ কথায়। তো এখন যদি একটা প্রথমত ওর ওয়েট ইনটু টাইমস একজন জাস্ট কাস্টমারের জন্য, একটা কাস্টমারকে যদি আমি আলাদা করে রাখি তাহলে আমার সিস্টেমের ইউটিলাইজেশনের কি অবস্থা, সিস্টেম কতটুকু ফ্রি অথবা কতটুকু বিজি। এখন একজন কাস্টমারই বা কেন, এটা যদি বলি, দাঁড়াও, ওকে এখান থেকে যদি বলি, এখানে যে ইআই লেখা হয়েছে নাম কি, ইফেক্টিভ অ্যারাইভাল রেট। এখন স্টেডি স্টেটে আমরা একটু আগে এতক্ষণ যেগুলো পড়ছিলাম, যেহেতু ওরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, যে ঢুকতেছে সেই তো বের হবে, সহজ কথায়। তাহলে ইফেক্টিভ অ্যারাইভাল রেট আর ইফেক্টিভ ডিপারচার রেট সমান, ভিতরে যে ঢুকতেছে যে ভিতর থেকে বেরোচ্ছে তারা সমান হবে, সহজ কথায়। তাহলে ইআই অ্যাকচুয়ালি কি? ইআই অ্যাকচুয়ালি হচ্ছে মিউ আই। প্রথমত মিউ আই কি? সার্ভিস কমপ্লিশনের রেট, আমার ওই আই নাম্বার যে স্টেশনে ওখানে সার্ভিস কমপ্লিশনের রেট কত, মিউ আই, ইন্টু পি এন আই গ্রেটার দেন অর ইকুয়াল 1। মানে কি, আমার তো সার্ভিস তখনই কমপ্লিট হবে যখন সার্ভিস নেওয়ার মতো কেউ থাকবে সিস্টেমে, ওই স্টেশনে অ্যাটলিস্ট এক অথবা তার থেকে বেশি জন মানুষকে থাকা লাগবে। তো এখন ওইটার প্রবাবিলিটি আমি পাবো কই থেকে? এখান থেকে। এখানে যদি আমি কে মান 1 বসে তাহলে রো আই টু দি পাওয়ার 1, তাহলে রো আই ইন্টু জি অফ কে মাইনাস 1 কমা এম ডিভাইড বাই জি কে এম। এটা কি রিপ্রেজেন্ট করতেছে? আমার সিস্টেমে একজন অথবা তার থেকে বেশি থাকার প্রবাবিলিটি কত, ওইটাকে আমি গুণ দিচ্ছি কাকে দিয়ে? মিউ দিয়ে। মিউ এখানে কি, আমার ওই সার্ভারের কাজ করার যে রেট, তাহলে গুণ দিলে আমি কি পাচ্ছি, আমার ওই সিস্টেম থেকে বের হচ্ছে কয়জন, অ্যান্ড বের হচ্ছে কয়জনকে ওটা দিয়ে আমি কনভার্সলি পেয়ে যাচ্ছি সিমিলার, সেম জিনিসই যেহেতু ঢুকতেছে কয়জন।
এখন এখানে রো ইনটু এই ভ্যালুটা, রো মানে কি, রো মানে তো আমার ল্যামডা বাই মিউ, তাহলে মিউ মিউ কাটা গেলে শুধু ল্যামডা থাকে, তাহলে ল্যামডা ইনটু এই ভ্যালুটা, তাহলে এটাই আমার রিপ্রেজেন্ট করতেছে ই, যেটা হচ্ছে ইফেক্টিভ অ্যারাইভাল রেট অথবা ইফেক্টিভ ডিপার্চার রেট যেটাই বলো। তাহলে এখন ইফেক্টিভ সার্ভার ইউটিলাইজেশন, তাহলে এই ইআইটাই আমার হচ্ছে নিউ ল্যামডা সহজ কথায়। তাহলে ইফেক্টিভ সার্ভার ইউটিলাইজেশন রো ইআই মানে হচ্ছে আমার কি বলবো অ্যাকচুয়াল ইয়া আর কি, রো আর কি, মানে এই ফালতু রো না, অ্যাকচুয়াল রো। যে ইফেক্টিভ সার্ভার ইউটিলাইজেশন কী হবে, ইআই ডিভাইড বাই মিউ আই। এখন তাহলে ইআই ডিভাইড বাই মিউ আই কি, ইআই ডিভাইড বাই মিউ আই কি, ইআই কি, ইআই হচ্ছে আমার মিউ আই ইন্টু প্রবাবিলিটি দ্যাট আমার সিস্টেম বিজি। আমার সিস্টেমে একজন অথবা তার থেকে বেশি থাকা মানে কি, সিস্টেম বিজি। এটাকে যদি আমি ইআইকে যদি আমি মিউ আই দিয়ে ভাগ দিই তাহলে কী পাবো, প্রবাবিলিটি পাবো। প্রবাবিলিটি কি, প্রবাবিলিটি অফ হোয়াট, সিস্টেম বিজি থাকার প্রবাবিলিটি। তার মানে আমার ইফেক্টিভ সার্ভার ইউটিলাইজেশন ইকুয়ালস টু দ্য প্রবাবিলিটি দ্যাট মাই সিস্টেম ইজ বিজি, যেটা ছিল এই ডিফিনিশনটাই আমরা এতক্ষণ ইউজ করে আসছিলাম ওপেন সার্ভার, এরপর তার আগে যখন বার্থ ডেট প্রসেস করতেছিলাম এগুলোর ক্ষেত্রেও। রো মানে প্রবাবিলিটি দ্যাট আমার সার্ভার বিজি, কিন্তু ক্লোজ নেটওয়ার্কে এসে আমরা শুরুতে যে রো নিয়ে কাজ করতেছিলাম ওইটা সেম রো ছিল না, ওইটা ছিল জাস্ট একটা লাইকলিহুড স্কোর বেসড অফ দ্য রিলেটিভিস্টিক প্রপার্টিস। ফাইনালি এসে যেটা পাচ্ছি, এই রো ইফেক্টিভ সার্ভার ইউটিলাইজেশন, এই রো হচ্ছে এতক্ষণ আমরা যে রো চিনতাম ওইটাই, এই ইআই হচ্ছে এতক্ষণ আমরা যে ল্যামডা নিয়ে পরিচিত ছিলাম ওই ল্যামডাটাই, সহজ কথায়। এগুলোই সূত্র কেমনে আসছে। আর এখন আমাদের এখন ওয়েটিং টাইমের সূত্রগুলোতে যেখানে আমরা ল্যামডা ইউজ করতাম ওগুলো এখন ই ইউজ করা লাগবে, মানে ই তো ওই তো কুলার ল্যামডা সহজ। কিছু ম্যাথ দিছে, ম্যাথগুলো আসলে কি বলে অনেক কিছুই বের করতে বলে, তো তো এগুলো খুব মানে সূত্রের মধ্যে বসালে হয় ঠিক আছে, কিন্তু এগুলো হাতে হাতে করতে গেলে পাগল হয়ে যাবে সহজ কথায়। কত বড় বড় যে কোয়ান্টিটি দিবে এগুলা ক্যালকুলেটরে করা লাগবে, ক্যালকুলেটরে করার নিয়মগুলা কভার করব যখন ম্যাথ সেকশন আলাদা করে করব তখন। আপাতত সূত্রগুলো কেমনে আসলো, জিনিসগুলো কেমনে কি, এগুলো মনে রাখা সুবিধা, বুঝলে প্যারা হবে না। তো ম্যাথ যখন কভার করবো ইনশাআল্লাহ ওই সময় সব দেখা হবে। আপাতত এই পর্যন্তই।